আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকে আমাদের গল্প রক্ত রজনী। গল্পটি লিখেছেন বরণী ঘোষ। এপিসোড 4। আমায় ছাড়ুন প্লিজ, প্লিজ ছেড়ে দিন। ডোন্ট টাচ মি, একদম ছবেন না আমায়। ডোন্ট আই সে ডোন্ট। নো 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 নো। শুভমিতা, এই শুভমিতা, কি হলো? আরে শুভমিতা, তুমি কাঁপছো কেন? আরে দেখো, সব ঠিক আছে, কিচ্ছু হয়নি। আমার দিকে তাকাও আমার দিকে, প্লিজ লুক অ্যাট মি। ঘুমের মধ্যে শুভমিতা ফুঁপিয়ে উঠছে, ওর শরীর কাঁপছে। এরিক খাটে ওর পাশে বসে মেয়েটির হাত দুটো শক্ত করে ধরে আছে। শুভমিতার গায়ে যেন কোনো আসরিক শক্তি ভর করেছে। ঘুমের মধ্যে ওর চোখ দিয়ে জল গড়াচ্ছে। ওর গলায় আর্তনাদের সুর। এরিক যত ওর হাত জড়িয়ে ধরতে চায় তত ও ওকে এলোপাথাড়ি কিল চড় মারতে থাকে। লিভ মি। খবরদার বলছি আমায় টাচ করবে না। নো নো নো। শুভমিতা, রিল্যাক্স, কিচ্ছু হয়নি, তুমি একদম ঠিক আছো, কেউ তোমাকে টাচ করেনি। এরিক শুভমিতাকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। তুমি তোমার ঘরে রয়েছো এখন, কেউ নেই যে তোমার ক্ষতি করতে পারে। শান্ত হও এবারে, একটু শান্ত হও। ধীরে ধীরে এরিকের হাতের মধ্যে শুভমিতার হাত স্থির হয়ে আসে। ওর শরীরের টানা পোড়েনো শান্ত হয়ে গিয়ে ও এরিকের বুকের মধ্যে ডুকরে কেঁদে ওঠে। ধীরে ধীরে ওর কান্নার তোড় আরও বাড়তে থাকে। এরিকও মুখে কিছু বলে না। আস্তে আস্তে খুব যত্নে প্রিয়তমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। মিনিট খানেক পর শুভমিতার কান্না স্তিমিত হয়ে আসলে ও এরিকের বুকে মুখ গুঁজে থাকে। মেয়েটি যে সম্পূর্ণ সজ্ঞানে আছে তা এরিক বুঝতে পারলেও ওকে নিজের থেকে আলাদা করবার ক্ষমতা ওরও হয় না। ও মুখে কোনো শব্দ করে না, শুধু মেয়েটির চুলে যত্ন করে বিলি কেটে দিতে থাকে। মিনিট খানেক বাদে শুভমিতা এরিকের থেকে সরে আসতে চায়, কিন্তু ওর নিজেকে এত দুর্বল লাগে যে সামান্য উঠে বসবে এতটুকু ক্ষমতাও হয় না। মাথাটা ভীষণ ভারী লাগছে, ব্যান্ডেজ করা জায়গাটা আরো দপদপ করছে। এরিক বুঝতে পেরে ওর ঘাড়ে আলতো করে হাত রেখে শুইয়ে দিতে গেলে শুভমিতা ওকে বাধা দেয়। না, বসবো। এরিক বিনা প্রতিবাদে ওর পিঠের পিছনে একটা বালিশ দিয়ে ঠেস দিয়ে ওকে বসায়। কান্নাকাটি করার ফলে মেয়েটির মুখ লাল হয়ে আছে। ও খাটের হেডবোর্ডে হেলান দিয়ে চোখ বুজে থাকে। শুভমিতা নিষ্পন্দ, শুধু বার কয়েক কণ্ঠনালীর ওঠানামা দেখে মনে হচ্ছে মেয়েটির জ্ঞান রয়েছে। এরিক ওর সামনে নিশ্চুপ হয়ে বসে রয়েছে। পিন পতন নীরবতার ভার আরো ভারী হয়ে ওর ওপর চেপে বসছে যেন। জল খাবো। এরিক জগ থেকে কাঁচের গ্লাসে জল ঢেলে মেয়েটির মুখের কাছে ধরলে শুভমিতা কয়েক ঢোক জল খায়। তারপর আগে যেমনভাবে বসেছিল তেমনভাবেই চোখ বুজে থাকে। প্রায় 5 মিনিট কেটে যাওয়ার পরও শুভমিতার মধ্যে কোনো ভাবান্তর দেখা না দিলে এবার এরিক অধৈর্য হয়ে ওঠে। শুভমিতা, তুমি ঠিক আছো? নিজের হাতের ওপর আরেকটি হাতের ছোঁয়া পেতেই কারেন্ট খাওয়ার মতো চমকে উঠে হাত সরিয়ে নেয় শুভমিতা। এই গলার স্বর, ভাষার ধরন যেন ওর ওই নারকীয় দৈত্যকে মনে করিয়ে দেয়। যেন স্বপ্ন না বাস্তব কিচ্ছু জানে নাও, কিন্তু তার অস্তিত্ব অনুভব করতে পারেও। শুভমিতার নিঃশ্বাস দ্রুত হয়ে ওঠে, মেয়েটির শরীর কাঁপছে। ও গায়ে দেওয়া পশমের কম্বলটাকে আরো বুকের কাছে টেনে নেয়। মেয়েটি ক্রমাগত গুটিয়ে যাচ্ছে নিজের মধ্যে। ওর সামনে থেকে এরিক অদৃশ্য হয়ে যাচ্ছে, তার বদলে ভেসে উঠছে সেই ভয়ঙ্কর রাক্ষস। Stay away from me. Who are you? শুভমিতা। একান্ত প্রিয় নারীটিকে ওকেই ভয় পেতে দেখে এরিকের নীল চোখ, সদা হাস্যমান মুখটা ক্রমশ ফ্যাকাশে হয়ে যায়। ওর চোখও আর্দ্র হয়ে ওঠে। শুভমিতা, লুক এট মি। দেখো, কিচ্ছু হয়নি, কেন ভয় পাচ্ছ তুমি? দূরে, খবরদার, আমার কাছে আসবে না একদম। আমি দূরে থাকতে বলছি। রাক্ষস একটা, একদম টাচ করবে না আমায়, একদম না। শুভমিতা বিছানার আরেক প্রান্তে চলে যেতে থাকে। ও ভীষণভাবে কাঁপছে।
আর একটু হলে মেয়েটি খাট থেকে পড়ে যাবে দেখে এরিক ওকে ধরতে যায় আর শুভমিতা আরো সিঁধিয়ে যায়। আমি বলেছি আমার কাছে আসবে না, রাক্ষস একটা। দূরে 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 থাকো আমার থেকে। স্টে অ্যাওয়ে, জাস্ট স্টে অ্যাওয়ে। ইংলিশে কথা বলবো আমি? বলবো না, আমি ইংলিশে কথা বলবো না। রাক্ষস একটা তুমি। কি করবে তুমি আমার? হ্যাঁ, কিচ্ছু করতে পারবে না, আমার কিচ্ছু করতে পারবে না। আমি দূরে থাকতে বলছি, আবার আসে। সরো। শাট আপ, জাস্ট শাট আপ। আর একটা কথাও বলবে না, ডোন্ট শাউট। শুভমিতা চিৎকার করে উঠতে যাবে, এরিক তার আগেই ওকে সপাটে জড়িয়ে তীব্র ঝাঁকুনি দেয়। ব্যাক টু ইয়োর সেন্স শুভমিতা, ব্যাক টু ইয়োর সেন্স। ইটস ওকে, সব ঠিক আছে, তুমি ঠিক আছো, তুমি বাড়িতে আছো। একবার চারপাশটা ভালো করে তাকিয়ে দেখো শুভমিতা। এরিকের কথায় শুভমিতা ধীরে ধীরে শান্ত হয়ে যায়, কিন্তু ওর প্রকৃতস্থ হতে সময় লাগে। একটু জল খাও। এরিক ওর সামনে জল ধরলে মেয়েটি কোনো কথা না বলে কয়েক ঢোক জল খেয়ে নেয়। তারপরে ও একটু উঠতে যায়। আমি একটু ওয়াশরুমে যাব। কিন্তু উঠতে যেতেই ওর পাটা কেঁপে গেলে এরিক ওকে ধরে ফেলে। চলো, আমি তোমাকে ধরছি। না, পরে করবে, এখন চুপচাপ চলো। শুভমিতা আর প্রতিবাদ করে না। এরিক শুভমিতাকে বাথরুমের কাছে এনে ছেড়ে দেয়। মাথায় জল লাগিও না, কেমন? শুভমিতা ঘাড় নাড়িয়ে বাথরুমে ঢোকে। প্রয়োজনীয় কার্যাদি সেরে বাথরুমের আয়নার সামনে দাঁড়ায় মেয়েটি। নিজের প্রতিবিম্বের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে ও। ওর চোখের সামনে সবকিছু ধোঁয়াশা ভরা। ঘরে পড়া টপটা কাঁধের কাছ থেকে একটু নামাতে ওখানে হওয়া চিহ্নগুলোর দিকেও তাকিয়ে থাকে। কতগুলি লাল দাগ হয়ে বসে আছে, কিন্তু এগুলো কিভাবে হয়েছে তার কোনো সদুত্তর নেই ওর কাছে। শুভমিতা, সব ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি, আসছি আমি। বাইরে থেকে ডাক আসতেই চমক ভাঙে শুভমিতার। এরিককে বিশ্বাস নেই, বেশি দেরি করলে হয়তো ছেলেটা এখানেও ঢুকে আসবে। চটজলদি গায়ে মুখে অল্প জল দিয়ে নেয় ও। শুভমিতা বাইরে এলে এরিক ওর হাত ধরে বিছানায় বসায়। এখন একটু বেটার ফিল হচ্ছে? শুভমিতা সংক্ষেপে ঘাড় নাড়ে। এরিক ওকে একটু আগে ঘটে যাওয়া ঘটনা নিয়ে কোনো প্রশ্ন করে না। এইটাও মেয়েটা ঠিক লক্ষ্য করে। কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও শুভমিতাকে একইভাবে বসে থাকতে দেখে এরিক খুব সাবধানে আলতো স্বরে বলে, শুভমিতা, শুয়ে পড়ো, তোমার এখন বিশ্রামের প্রয়োজন। আচ্ছা, আমি কতদিন সেন্সলেস ছিলাম? প্রশ্ন শুনে এরিক ওর মুখের দিকে তাকায়। শুভমিতা চোখ বুজে বালিশে ঠেস দিয়ে আধশোয়া হয়েছিল, এখনো সেভাবেই আছে। ওর কোনো ভাবান্তর ঘটেনি। আপনাকে চিন্তিত হতে হবে না মিস্টার লেভি, আমাকে শুধু সত্যিটা বলুন। শুভমিতা এবার চোখ খুলে ওর পাশে বসে থাকা মানুষটির ওপর দৃষ্টি রাখে। আমি ভালো আছি, কিছু হবে না আমার, কিন্তু নিজের বিষয়ে সবটা জানাও আমার কাছে খুব জরুরি মিস্টার লেভি। তোমার কেন মনে হচ্ছে তুমি বেশি দিন সেন্সলেস ছিলে? আজকে বৌদি যখন আমায় মেডিসিন দিচ্ছিল, ওষুধের বক্সের মধ্যে একটা প্রেসক্রিপশন আর ডিসচার্জ সার্টিফিকেট ছিল। সেখানে ডেটটা আমার চোখে পড়েছিল। তারপর রুষা আর ঋষিও কিছু বলতে যাচ্ছিল এই নিয়েই, দাদা ওদের বুকে চুপ করিয়ে দেয়। তখন তোমাদের চোখ মুখ দেখে আর কিছু জিজ্ঞেস করিনি, করলেও হয়তো বলতো না, কিন্তু এখন জিজ্ঞেস করছি, এত লুকোচুরি কেন? এরিক কিছুক্ষণ থেমে উত্তর দেয়, তুমি 2 দিন হসপিটালাইজড ছিলে, তোমার কোনো সেন্স ছিল না। কি হয়েছিল আমার? আমার কিছু মনে পড়ছে না। তেমন কিছু না। প্লিজ এরিক, আমার কোনো সান্ত্বনার প্রয়োজন নেই। ওল্ড লাইব্রেরি বিল্ডিংয়ের 3rd ফ্লোরের সিঁড়ি থেকে তুমি পড়ে গিয়েছিলে। সেদিন কলেজে ভিড় ছিল না, এছাড়া ওই করিডোর দিয়ে খুব একটা যাওয়া আসাও হয় না। লাইব্রেরিয়ান 1 ঘন্টা পরে পিছনের সিঁড়ি থেকে তোমাকে খুঁজে পায়। তোমার মাথা ফেটে গিয়েছিল। পিছনের সিঁড়িতে পাওয়া গেছিল? কিন্তু ওটা তো স্টাফদের ইউজের জন্য না, আর কেউ অ্যালাউডও নয়, খুব পুরনো। যাওয়া আসার সুবিধা বলে শুধু কয়েকজন স্টাফ যাতায়াত করে। আমাকে ওখানে পাওয়া গেছিল, কিন্তু আমি তো কোনোদিন যাইনি ওদিকে।
তুমি কিন্তু বলেছিলে তুমি নিজেকে কোনো রকম চাপ দেবে না। হতে পারে তুমি কোনোভাবে গিয়েছিলে। হোয়াট হতে পারে এরিক? আমি ওদিকে কখনো যাইনি, চিনি না ভালো করে। আর তুমি বলছো ওখানে আমাকে আনকনশিয়াস পাওয়া গেছে? শুভমিতার চোখ মুখ বিরক্তিতে ভরে ওঠে। মজা করছো আমার সঙ্গে? আমি নিজে জানবো না আমি কি কোথায় গেছিলাম? ওকে ওকে ওকে, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। আমরা এই বিষয়ে পরেও কথা বলতে পারি। না না, পারি না। তুমি বুঝছো না এটা আমার কাছে কতটা ইম্পর্ট্যান্ট। এগুলো নিয়ে আমার কথা বলা দরকার। দিনের পর দিন আমার সঙ্গে এসব কি ঘটনা ঘটে চলেছে, এর কোনো উত্তর আমার কাছে নেই, কুল কিনারা নেই। আমার অস্তিত্বকেই ক্রমশ প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। অথচ যে যা বলছে আমাকে চুপচাপ মেনে নিতে হচ্ছে। না কেউ আমার কথা বিশ্বাস করছে, আর না আমি কারোর কথা বিশ্বাস করতে পারছি। বলতে বলতে শুভমিতার স্বর কেঁপে ওঠে। প্রিয় মানুষটির অন্তরে টানাপোড়েন অনুভব করে এরিকেরও ভিতরটা যন্ত্রণাবিদ্ধ হতে থাকে। অথচ অসহায়ের মতো চেয়ে থাকা ছাড়া ও আর কিছু করতেও পারে না। এরিক জানে না এই 3 দিনে ওর চোখে এত ঘন ঘন জল কেন এসেছে। যদিও সকলের আড়ালে, সকলের সামনে ও চোখের জলকে গাল বেয়ে পড়তে দেয়নি, কিন্তু যতবার অচৈতন্য বা দিশাহীন শুভমিতাকে দেখেছে ও বেশিক্ষণ ওর দিকে চেয়ে থাকতে পারেনি। 100 ছুঁচ একসঙ্গে ফোটানোর যন্ত্রণা হয়েছে ওর। শুভমিতা একটা বড় নিঃশ্বাস টানে। আমি সত্যি খুব অদ্ভুত বিহেভ করছি, তাই না এরিক? কিন্তু বিশ্বাস করো, আমি নিজের মধ্যে নেই। আমার প্রতি মুহূর্তে মনে হচ্ছে আমায় যেন কেউ ফলো করছে। আমার প্রতিটা অ্যাক্টিভিটিসের উপর নজর রাখছে সে। আমার এখন কোথাও একা যেতেও ভয় হয়, না জানি আবার কি হয়। আর দেখো, যা ঘটছে তার কোনো এক্সপ্লেনেশনও নেই আমার কাছে, কেউ বিশ্বাস করছে না। আমি আমি কি পাগল হয়ে যাচ্ছি? চোখ বন্ধ করলেই মনে হচ্ছে একটা ভয়ঙ্কর রাক্ষস আমার দিকে থাবা বাড়িয়ে আসছে, আর আমি... বলতে বলতে শুভমিতার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে থাকে। শেষ কথাটা কানে যাওয়া মাত্র এরিক নিজেও যেন কেঁপে ওঠে। কিচ্ছু হয়নি তোমার, আমি আছি তো। আমি শুনব, আমি তোমার সব কথা শুনব। আর তোমায় আমি কখনো অবিশ্বাস করতে পারি না মিতা। এরিকের আন্তরিক স্বর, ওর কোমল চাহনি শুভমিতার মনে যেন প্রলেপ বুলিয়ে দেয়। ওর কান্না প্রশমিত হয়ে আসে। ও এরিকের চোখের দিকে চেয়ে বলে, তুমি এই 2 দিন আমার সঙ্গে ছিলে কেন? আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, যাওয়ার জায়গা ছিল না, সেই জন্য। আমি জানতাম আজ তুমি এখানে নিশ্চয়ই থাকবে। কি করে? এতক্ষণ ছিলে যখন, বাকি সময়টুকুও থাকতে। এটুকুও যদি না চিনি তাহলে এতদিন শুধু শুধুই হিস্ট্রির মোটা মোটা বই তোলপাড় করে ফেললাম। কিন্তু তোমাকে দীপ্তদার বৌদি পারমিশন দিল কি করে? আমার মতো মহান মানুষকে রিজেক্ট করবে এরকম ক্ষমতা তোমার দাদার আছে? শাট আপ। তুমি তোমার এই মহান হও না নিজের কাছেই রাখো। আগেরবার তোমার জন্য ওই রকম একটা উটকো প্রবলেমে ফেসেছি। চলছিলাম সোজা সিঁড়ি দিয়ে, আর আমাকে পাওয়া গেছে নাকি পেছনের সিঁড়ি থেকে। এইসব উদ্ভট জিনিসপত্র আমার তোমার সঙ্গে দেখা হওয়ার পর থেকেই ঘটছে, জানো তো? শুভমিতার স্বরে উষ্মা স্পষ্ট। ওর কথায় সামনে বসে থাকা মানুষটির মুখে হাসি লেগে থাকে, কিন্তু সব সময় প্রাণোজ্জ্বল চোখ দুটো ক্রমশ ফ্যাকাশে হয়ে ওঠে। এরিক, হুম? আমার বাড়ি থেকে এতদিন কেউ কল করেনি। বাবা মা তো রোজ আমায় কল করে। এই 2 দিন আমাকে না পেয়ে ওরা নিশ্চয়ই ভীষণ টেনসড হয়ে উঠেছে। আর আর আমার ফোনটা কই? তখন থেকে খুঁজছি ফোনটা। তোমার বাড়ি থেকে কল করেছিল। মোস্ট প্রবাবলি মিস্টার অ্যান্ড মিসেস সিনহা হ্যান্ডেল করছেন পুরো ব্যাপারটা। আর তোমার মোবাইল আছে, বাট চার্জ আউট হয়ে গেছে হয়তো এতদিনে। কিন্তু আমার ফোনটা কোথায়? আই ডোন্ট নো, মিসেস সিনহা বোধহয় জানতে পারেন। নিরুদ্বেগ অভিব্যক্তিতে বলা এরিকের কথাগুলো শুনে শুভমিতা কিছুক্ষণ বিরক্ত হয়ে ওর দিকে তাকায়। এই ছেলেটাকে মাঝে মাঝে যে কি বলা উচিত ও নিজেই খুঁজে পায় না। হোপলেস ফেলো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যাপ্রিসিয়েশন ম্যাডাম। তুমি কি সারা রাত এখানেই বসে থাকবে? শোয়ার তো আর কোনো জায়গা আমি খুঁজে পাচ্ছি না। তুমি পাচ্ছ? ওর কথা শুনে শুভমিতার লজ্জায় মুখ ঘুরিয়ে নেওয়াটা এরিকের নজর এড়ায় না। হঠাৎ আরক্ত গাল দুটিকে দেখে
একটা আনকোড়া ইচ্ছে চাগার দিয়ে ওঠে ওর মনের মধ্যে, কিন্তু মনের ভাবও মনেই চেপে রাখে। গলা খাকারি করে চোখ নামিয়ে নেয়। অনেক রাত হলো, শুয়ে পড়ো, আর জেগে থাকা ঠিক নয়। শুভমিতারও মনে হয় কথাটা ভুল নয়। এদিক থাকায় মনের উচ্ছ্বাস চাপতে না পেরে আবার কি থেকে কি বলে ফেলবে, এর চেয়ে ঘুমিয়ে পড়াই ভালো সিদ্ধান্ত। ও গায়ে কম্বল চাপিয়ে বিছানায় পাশ ফিরে শুয়ে পড়ে। কিছুক্ষণ কেটে যাওয়ার পরও চেষ্টা করেও ঘুম আসে না, বরং অস্বস্তি হতে থাকে। একা অন্ধকার ঘরে ঘুমানোর সাহসও ওর হয় না। সেই দুঃস্বপ্নটা ভেসে ওঠে ওর মনের আয়নায়। ওর যেন মনে হয় এরিক ওর দিকেই চেয়ে আছে এক মনে। মেয়েটা পাশ ফেরে এদিকে। মিস্টার লেভি, কি ভাবছো? এরিক যেন খুব সুদূরের কোনো গভীর ভাবনায় ডুবে আছে। শুভমিতার কথা শুনে এরিক ওর দিকে তাকিয়ে হাসে, কিন্তু মুখে কিছু বলে না। ওর ক্ষণিকের এই চাহনিতে মেয়েটির অন্তঃকরণ শিরশির করে ওঠে যেন। ও গলা ঝেড়ে প্রশ্ন করে, একটা কথা জিজ্ঞেস করব? আমাকে কিছু বলার জন্য আপনি পারমিশন নেওয়া শুরু করলেন কবে থেকে? ধুর, যাও তো, কিছু বলতে হবে না। শুভমিতা মুখটা হাঁড়ি করে রাখে। এরিকও ওকে কিছু বলে না, কিন্তু এরিকের উপস্থিতি শুভমিতার চঞ্চল মনকে বেশিক্ষণ ধৈর্য ধরে রাখতে দেয় না। তুমি আমার সঙ্গে এই কদিন কেন আছো? মোস্ট প্রবাবলি হসপিটালে থাকার সময় আমার একবার সেন্স ফিরেছিল। আমি জানি না ওটা আমার স্বপ্ন নাকি বাস্তব, কিন্তু আমি তোমাকে সেখানে দেখেছিলাম। আজকে সন্ধেবেলায় জ্ঞান ফেরার পরও কথাটা কয়েকবার মনে হয়েছে, কিন্তু মনের ভুল ভেবে উড়িয়ে দিয়েছি। কিন্তু এখন মনে হচ্ছে ওটা স্বপ্ন ছিল না, তুমি সত্যি ছিলে ওই সময়। কেন ছিলে এরিক? 72 long hours. It is not a very short time. যথারীতি এরিক এই কথারও কোনো উত্তর দেয় না, অনেকক্ষণ চুপ করে থাকে। ওকে যেন আজকে বেশি অন্যমনস্ক লাগে শুভমিতার। বিরক্ত হতে হতে ঠিক যে সময় ওর ধৈর্যচ্যুতি ঘটবে, এরিক বলে ওঠে, তুমি কি শুনতে চাও? কি প্রশ্নের কি উত্তর? কিছু না। রাগ করে অন্যদিকে পাশ ফিরে শুয়ে পড়ে শুভমিতা। সামনের ব্যক্তিটির মধ্যেও অবশ্য মানভঞ্জন করবার কোনো প্রয়াস দেখা যায় না। কিছুক্ষণ পর প্রত্যাশা মতো আবার প্রশ্ন আসে, আচ্ছা এরিক, তুমি তো কখনো তোমার ফ্যামিলি সম্পর্কে কিছু বলনি। কে কে আছে তোমার বাড়িতে? আমার ফ্যামিলি? অস্ফুটে উচ্চারিত হয় কতগুলি শব্দ। সম্ভবত এই প্রশ্নটা এখন আশা করেনি সে। এরিক শুভমিতার মুখের দিকে তাকায়। মেয়েটির চোখ জল জল করছে। শুভমিতা স্বাভাবিক হচ্ছে দেখে ওর ঠোঁটে হাসি ফুটে ওঠে। আমার খুব সুন্দর একটা পরিবার রয়েছে। আমার বাবা একজন ডক্টর, আর আমার মা একটা ওষুধের দোকানে চাকরি করে। আর এরিক আবার অন্যমনস্ক হয়ে যায়, কিন্তু ওর কণ্ঠস্বর কোমল হয়ে যায়। আর একটা মিষ্টি বোন আছে আমার। বোন? তোমার বোন আছে? আমার ওর ফটো দেখাবে? ফটো? কি বিড়বিড় করছো তখন থেকে? যা বলার জোরে বলো না। দিন দিন না তুমি মিস্ট্রি স্টোরির মতো মিস্টেরিয়াস হয়ে যাচ্ছ কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি ফটো দেখাবো। শুভমিতা আবার কিছু বলতে গেলে এরিক মেয়েটির ঠোঁটে আঙুল ঠেকায়। আর কোনো কথা না, এখন তোমার ঠিকঠাক রেস্টের দরকার। আর কোনো কথা নয়, এবার ঘুমাও। এরিক? শুভমিতা এরিকের ডান হাত নিজের মুঠোয় চেপে ধরে। আমি ঘুমিয়ে পড়লে তুমি কোথাও চলে যাবে না তো? আমার চোখ বন্ধ করতে ভীষণ ভয় লাগে এরিক। বন্ধ করলেই মনে হয় ওই রাক্ষসটা আমার দিকে আসছে, কিন্তু তুমি আশেপাশে থাকলে আমার মনে হয় কোনো খারাপ কিছু আমাকে ছুঁতে পারবে না। আমি জানি না এসব কি কেন, কিন্তু যেন চোখ খুলে তোমাকেই আগে দেখতে পাই। যাবে না তো? আজ দুর্বল শরীরে মনে বিধ্বস্ত শুভমিতার মুখ দিয়ে যে কথাগুলো বের হলো, ওর সুস্থ সবল মস্তিষ্ক হলে এর কতখানি সম্ভব হতো তা ভেবে এরিকের হাসি পায়। অথচ অবচেতনে লালিত এই অন্তরের আকুতি যে ছলনা নয়,
এও ওর বুঝতে অসুবিধা হয় না। ওর মনও কিছুক্ষণের জন্য দুর্বল হয়ে পড়তে চায় এই আবেগ ঘনময়তার কাছে, কিন্তু ও সংযম হারায় না। ও মৃদু হেসে মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। যাব না, তোমার সঙ্গেই আছি। প্রিয়তম পুরুষের যত্নে শুভমিতার দুর্বল শরীরে ধীরে ধীরে ঘুম নেমে আসে। এরিকের হাতের মধ্যে ওর হাতটা শিথিল হয়ে আসলে এরিক ওর প্রেমিকার শীর্ণ হাতটি মুখের কাছে নিয়ে এসে দীর্ঘ চুম্বন করে, খুব আলতো যত্নশীল চুম্বন। তারপর পশমের কম্বলটি মেয়েটির গায়ে ভালো করে চাপা দিয়ে দেয়। শুভমিতার সরল ঘুমন্ত মুখটি থেকে কয়েক মুহূর্ত চোখ ফেরাতে পারে না এরিক। ঘুমের মধ্যে এক মুহূর্ত মেয়েটি কেঁপে উঠলে ও ওর হাত শক্ত করে ধরে ফেলে। মেয়েটিও বিচলিত হয় না, বরং নির্ভরতার আশ্রয়ে ওর কপালের ভ্রুকুটি স্বাভাবিক হয়ে যায়। এরিক শুভমিতার কপালে ঠোঁট ঠেকায়। ধীরে ধীরে চুম্বন গভীর হয়ে ওঠে। আস্তে আস্তে এরিকের দু চোখ থেকে বড় বড় জলের ফোঁটা গড়িয়ে পড়ে। প্রিয়তমার কপাল ভেসে যায় প্রেমিকের চোখের জলে, অথচ ঘুমের অতলান্তে ডুব দেওয়া নারীটি তার কিছুই টের পায় না। একটু পর এরিক সরে আসে শুভমিতার থেকে, দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে যাতে একটাও শব্দ না হয়। এরিক দুই হাতে মুখ চাপা দিয়ে দেয়, কয়েকটা কথাই প্রকারান্তরে বিড়বিড় করতে থাকে। তোমার কখনোই আমাকে ভালোবাসাটা উচিত ছিল না শুভমিতা। এত গভীরভাবে কেন তুমি আমাকে ভালোবেসে ফেললে শুভমিতা, কেন? কিছুক্ষণ পর আবেগ ধীরে ধীরে প্রশমিত হয়ে আসলে এরিক শুভমিতার পাশ থেকে উঠে ঘরের স্লাইডিং জানলার কাছে উঠে যায়। কাঁচ সরাতেই চোখে পড়ে বাইরের নিকষ কালো অন্ধকার ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। সহসা ওর চোখের সামনে ভেসে ওঠে দাউ দাউ লেলিহান শিখা, শিশুর কান্না, নারীর চিৎকার, পুরুষের আর্তনাদ, রাইফেলের গগনভেদী আওয়াজ। নাকে ভেসে আসতে থাকে গোলা ভরা বারুদের তীব্র গন্ধ। এরিক জানে সন্ধেবেলাতেও আকাশ ধূসর হয়ে ওঠে, তা ভোরের বেলাতেও হয়, কিন্তু ভোরের ধূসরতায় কোনো ক্লান্তি থাকে না, উদ্যম থাকে, বিষণ্ণতা থাকে না, স্নিগ্ধতা থাকে। অথচ আজ এই ভোরের আলো ফোটার বেলাতেও ওর মন অতল বিষণ্ণতায় ভারী হয়ে এসেছে। বাবা, তুমি এখানে? প্রতিদিন সকালে উঠে 1 ঘন্টা যোগব্যায়াম করা পিয়ালির দীর্ঘদিনের অভ্যাস। আজকেও ও নিয়মমাফিক ব্যায়াম করতে ছাদে আসছিল, কিন্তু আলো আঁধারিতে ছাদের পূর্ব কোণে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে ও অবাক হয়ে যায়। এখনো ভোরের আলো পুরোপুরি ফোটেনি, রাত জাগা পাখির এক একটা ডাক শোনা যাচ্ছে শুধু। ও বিস্মিত হয়ে ছাদের আলো জ্বালতে যাবে, এমনই সময় অরুণেশ বলে, আলো জ্বালাস না মা, এই দেখ ভোরের আলো ফুটছে। সকালে কৃত্রিম আলো ভালো লাগে না, ভোরের শান্ত নিস্তব্ধতাকে অনুভব করতে অসুবিধে হয়। তুমি কি সারা রাত এখানে আছো? কখন এলে? কই, আমি তো টের পাইনি। মাটার আমার সব দিকে খেয়াল আছে, তোর যাতে ঘুম না ভেঙে যায় তাই সাবধানে এসেছি। পরের সপ্তাহ থেকে তো ইউনিভার্সিটির পরীক্ষা আরম্ভ হবে তোর। হ্যাঁ। পিয়ালি এগিয়ে এসে বাবার পাশে দাঁড়ায়। ছাদের আশেপাশে সিগারেটের শেষ অংশের অনেকগুলো ফিল্টার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আচ্ছা, তুমি কি কিছু নিয়ে খুব চিন্তা করছো? চিন্তা না আর এমন কি, বললাম না আমার মেয়েটার সব দিকে নজর আছে। কথা ঘুরিয়ে লাভ নেই। এসব কি বাবা? এখন সবে গরম পড়ছে আর এই হাওয়ায় তুমি সারা রাত ছাদে বসে আছো। এখন শরীর খারাপ করলে কি হবে? কি আবার হবে, তুই না একটু সেবা যত্ন করবি আমার। অরুণেশ পায়জামার পকেট থেকে আরেকটা সিগারেট বের করে মুখে ধরিয়ে একটু দূরে সরে যায়। ছোটবেলায় কেউ জিজ্ঞাসা করলে খুব তো বলতিস এইটা আমার ছেলে, আমার ছেলেকে কেউ কিছু বলবে না। এখন এই বুড়ো ছেলের একটু নয় সেবা যত্ন করবি শরীর খারাপ হলে, খারাপ কি? তোমার এসব স্ক্যাম না আমি খুব ভালো করে বুঝতে পারি, কিন্তু এটা তুমি একদম ঠিক করনি বাবা।
কি করে নিজের শরীরের ওপর এতটা অত্যাচার করতে পারো তুমি? আমি সত্যিই বুঝতে পারি না। ওরে মা, আমার পেশাটা দেখ। অফিসের পরে আমি যে কাজটা করি এতে কতটা মাথা আর কনসেন্ট্রেশন লাগে বলতো। করি তো বলতে গেলে এই একটু নেশা, না করলে কি আমার চলবে? তোমার তো সব নিয়ম কানুন শুধু আমার জন্যই। সে তো বটেই, আমার একটা মাত্র মেয়ে বলে কথা। এই নে 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 নে, তুই আর দেরি করিস না, ব্যায়াম শুরু কর, আবার তো পড়তে বসতে হবে। তা হ্যাঁ রে পিয়া, আজ কি হসপিটালে যাবি নাকি? না, সামনে তো এক্সাম, তাই কয়েকদিন একটু ছুটি নিয়েছি। ছুটি নিয়েছিস? কিছু বলবে না তো তোর ওই স্যার? স্যার কথাটা বলার সময় অরুণেশ ইচ্ছে করেই একটু টান দেয়। পিয়ালি সেটা ঠিক ধরতে পারে। বাবা, ঠিক হচ্ছে না কিন্তু। আর ওই আই মিন ওই লোকটা, ও আবার কি বলবে? একদিনও ছুটি নেই আমি ওয়ার্কিং ডেজে ইউনিভার্সিটি করে রেগুলার ওনার ক্লিনিক অ্যাটেন্ড করি। ওই রকম গাধা খাটুনির পর ছুটি দেবে না? মামার বাড়ির আবদার নাকি? তোকে তো পছন্দ করে, এটা ভাব। এই জন্যই না তোকে বেশি বেশি করে কাজ দেয়, ছাড়তেই চায় না। বাবা, আরে ভুলটা কি বললাম? ঠিক আছে ঠিক আছে, আর বলবো না, রাগ করে না, বস এখানে। তোর তো লেট হয়ে যাচ্ছে, তুই বরং ব্যায়াম কর, আমিও যাই একটু স্নান করে আহ্নিক সারি, তারপর একটু ঘুমিয়ে নেব। ভাবছি আজ আর অফিসে যাব না। আজকাল আর রাত জাগলে আগের মতো এনার্জি পাই না, বয়স হয়ে যাচ্ছে বুঝলি তো মা, তোর বাবা বুড়ো হয়ে যাচ্ছে। হ্যাঁ, লাইফস্টাইলের কোনো ঠিক ঠিকানা নেই, আর দোষ তো হবে বয়সেরই, স্বাভাবিক। ওটা তো আর কোনো প্রতিবাদ করে না। না, আমার হয়েছে ভালো, বাড়িতে আপনি, ইউনিভার্সিটিতে এইচওডি, আর হসপিটালে তিনি, সকলে হাত তুলে বসে আছেন, আর চারিদিক থেকে জ্বালা হয়েছে আমার। সত্যি একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের জন্য কি না কি করতে হচ্ছে। এ কি, আবার একটা বের করছো বাবা? একটা শেষ হওয়ার পর অরুণেশ পকেট থেকে আরেকটা সিগারেট বের করছিল আড়ালে। মেয়ের চোখ মুখ দেখে ও আবার সেটা পকেটে ঢুকিয়ে নেয়, গলা খাকারি করে বলে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন আর খাবো না, পরে হবে আবার। আমি বরং একটা কাজ করি, নিচে গিয়ে চা করে ফেলি। তুই তাড়াতাড়ি এক্সারসাইজ করে নিচে আয়, দুজনে মিলে চা খাবো। না দাঁড়াও, তুমি এখানেই বসো, আমি চা করে আনছি, তারপর দুজনে মিলে খাবো খন। পিয়ালি ছাদ থেকে নামতে গিয়েও আবার ফিরে এসে বলে, আমি চোখের আড়াল হচ্ছি বলেই খাবে না কিন্তু। আচ্ছা আচ্ছা, খাবো না বললাম তো, ভদ্রলোকের এক কথা। সে আর আমার জানা নেই। পিয়ালি গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে দেয় বাবার গায়ে। চুপটি করে বসো, আমি আদা দিয়ে চা করে আনছি। মেয়ে চলে গেলে অরুণেশ ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ধীরে ধীরে ওর ঠোঁটে ফুটে ওঠে প্রশান্তির হাসি। প্রীতির সঙ্গে ওর বিয়েটা ভালোবাসার নয়, দেখাশোনা করে। বিয়ের সময় খুব যে মন থেকে মত ছিল ওর তাও নয়, বরং যাকে কিশোর বয়স থেকে ভালোবাসতো তার প্রত্যাখ্যান থেকে অরুণেশ জুঝে উঠতে পারেনি তখনও। বাবা মায়ের জোরাজুরিতেই ও বিয়েটা করেছিল। সম্পর্কের প্রথম 1 বছর একটু টালমাটাল কেটেছিল, কিন্তু বুদ্ধিমতী প্রীতি কখন যে নিজ গুণে ওর মনে গভীরভাবে জায়গা করে নিয়েছিল অরুণেশ নিজেও বুঝতে পারেনি। দাম্পত্য যেমন অসুখী ছিল না, বরং বহমান নব দম্পতির জীবনে যতখানি সুখ থাকলে গৃহকোণ আন্তরিক পরিপূর্ণতা আর ভালোবাসায় ভরে ওঠে, ততখানি সুখ ছিল অরুণেশের জীবনে। তারপর বছর 3 পর যখন পিয়া এলো ওদের জীবনে, প্রথম প্রেমের শোক অরুণেশের মন থেকে প্রায় তিরোহিত হয়েছে। ওর নিস্তরঙ্গ যত্নের সংসারে প্রথম ছন্দপতন ঘটে পিয়ার যখন 2.5 বছর বয়স। বরাবর দামাল প্রকৃতির পিয়াকে এক মুহূর্ত চোখের আড়াল করতো না প্রীতি। ও ব্যস্ত থাকলে ঠাকুরমার সঙ্গে দস্যিপনা করতো নাতনি। তবে সেদিন যেন কি হয়েছিল, এমনই সপ্তাহের ব্যস্ততম মঙ্গলবার অরুণেশ অফিসে 12:30 নাগাদ কলটা এসেছিল। ফোনের সব বৃত্তান্ত শুনে স্তব্ধ হয়ে গিয়েছিল। তারপর ছুটে গিয়েছিল পরিচিত হসপিটালে। প্রীতি স্নান করতে ঢুকেছিল বাথরুমে। মা নাতনিকে ঠাকুর ঘরে খেলনাবাটি দিয়ে বসিয়ে রেখে পুজো দিয়ে আন্নিকে বসেছে। এরই মধ্যে দুষ্টুটা কখন ঠাকুমার বেখেয়ালে ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসেছে। পাঁচিল ঘেরা বাইরের গেটে তালা লাগানো বলে সকালবেলা ওদের প্রথম সদর দরজাটা খোলা থাকতো, আর পিয়ার আকর্ষণ ওই বাইরের দিকেই বেশি। হামাগুড়ি দিয়ে কখন যে মেয়ে দরজা পেরিয়ে খোলা বারান্দায় চলে এসেছে তা কেউ দেখেইনি। ওদের বারান্দার রকটা বেশ উঁচু, পিয়া একদম তার কিনারায় চলে এসেছিল।
ওখান থেকে একটু অসাবধান হলেই কি হতো বলা যায় না। প্রীতি ঠিক সেই সময় স্নান করে বাথরুম থেকে বেরোচ্ছিল। মেয়েকে ওই অবস্থায় দেখে জল গায়ে দৌড়ে গিয়েছিল বারান্দার রকে। একটু আগেই রক মুছে উঠোন ধুয়ে গিয়েছে কাজের মেয়েটি। প্রীতি দিকবিদিক শূন্য হয়ে দৌড়ে গিয়ে মেয়েকে তুলে তো নেয়, কিন্তু ভেজা বারান্দার জলে পা পিছলে একদম চিত হয়ে রক থেকে উঠোনে পড়ে যায়। কাছেই একটা মাটির বিরাট টব ছিল, ওর মাথাটা ওর সঙ্গে ধাক্কা লেগেছিল। চিৎকার শুনে শাশুড়ি মা, পাড়া প্রতিবেশী যখন দৌড়ে আসে, প্রীতির মাথার পিছন থেকে তখন রক্ত গড়িয়ে উঠোনে রক্তস্রোত ভেসে যাচ্ছে। কিন্তু সবাই দেখে রক্তাক্ত অচৈতন্য মায়ের বুকের উপর শুয়ে আঁচলে জড়ানো শিশুটিও তারস্বরে কাঁদছে। এরপর আর 1 সপ্তাহ ছিল প্রীতি ওদের সঙ্গে। জমি মানুষে টানাটানিতেই এদিক থেকে অরুণেশ আর পিয়া দুজনেই শক্ত করে ধরে রেখেছিল হাতখানা। প্রীতিরও বোধহয় এত তাড়াতাড়ি হাত দুটো ছেড়ে যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু যমরাজের প্রবল আপত্তির কাছে শেষ পর্যন্ত অসহায় মানবকেই হার মানতে হয়। হাসপাতালে ভর্তি থাকার সময় মাত্র একবার জ্ঞান ফিরেছিল প্রীতির। খোলা বারান্দা অরুণেশের দীর্ঘদিনের শখ। ওদের সময় বাড়ির নকশার অনেক কিছু পরিবর্তন হলেও অরুণেশ একমাত্র নিজের শখেই এই জায়গাটা পুরনো ছাঁচি রেখেছিল। কিন্তু প্রীতির মৃত্যুর 1 সপ্তাহের মধ্যেই ও নিজে দাঁড়িয়ে থেকে গ্রিল করে পুরো বাড়ির যে কটা বারান্দা ছিল সব ঘিরে দিয়েছিল। প্রীতির মৃত্যুর পর 20 বছর পেরিয়েছে। 2.5 বছরের পিয়াও আজ বড় হয়ে গেছে। প্রীতির দুর্ঘটনার জন্য মা নিজেকে মনে মনে দায়ী করতেন তা অজানা ছিল না অরুণেশের কাছে। এই নিয়ে ভিতরে ভিতরে গুমড়ে যেতেন। নাতনিকে বুকে জড়িয়ে আড়ালে চোখের জলও ফেলতেন। সবটাই অরুণেশের গোচরে ছিল। একসময় অনেক বুঝিয়েছে মাকে, শেষে হাল ছেড়ে দিয়েছে। এই করে কয়েক বছর বাদে সুমিতাও চোখ বোঝেন। অরুণেশের বিয়ের 1 বছরের মধ্যেই বাবা মারা গিয়েছিলেন। মা চলে যাবার পর এই একটিমাত্র মেয়ে ছাড়া আর সংসারে কেউই ছিল না। পরস্পরকে আঁকড়ে ধরেই বেড়ে ওঠে বাবা মেয়ের সংসার। প্রীতি মারা যাবার পর শোক করার অবকাশও ছিল না। ছোট মেয়ে, অসুস্থ মা, সব দিক সামলাতে গিয়ে নিজের জীবনের একটা বিরাট জায়গা শূন্য হয়ে যাওয়ার যন্ত্রণা মনে মনে বিদ্ধ হয়ে থাকলেও আলাদা করে কখনোই প্রকাশ ঘটেনি তার। অরুণেশ বেতের চেয়ারে হেলান দিয়ে চোখ বোঝে। সারা রাত জাগার ফলে ক্লান্তিটা বেশ জাঁকিয়ে বসেছে। সহসা আজ প্রীতির মুখটা বারবার মনে পড়ছে। আজকাল অবশ্য ওর মুখটা তুলনায় একটু বেশি মনে পড়ে দিনে রাতে। কে জানে প্রীতি ওকে কি কিছু বলতে চায় মেয়েকে নিয়ে। অবশ্য এতটা পরিশ্রমে ওর শরীর সাড়া দিতে চায় না। অফিসে চাকরিটা করতে হয়, তাই করে অরুণেশ, মেয়েকে মানুষ করার জন্য প্রয়োজন মেটাতে। কিন্তু ওর আসল শখ ও আরেকটি পেশা যেটা, সেটাই ওকে ভাবায় বেশি। প্রতিদিন সকালের চাটা একসঙ্গে খাওয়াই অভ্যেস অরুণেশ পিয়ালির। আগে চা আর সকালের জলখাবার তৈরির দায়িত্ব অরুণেশের থাকলেও মেয়ে বড় হওয়ার পর থেকে চায়ের ভার ওর উপর থেকে আপনা হতেই সরে গেছে। আর এখন রান্নাঘরে বিশেষ উপলক্ষ ছাড়া ওকে ঢুকতেও হয় না। বাবা মেয়ের সংসার মেয়ে একা হাতেই সামলায়। ব্যতিক্রম শুধু পিয়ালির পরীক্ষার সময়। এই সময় অরুণেশ মেয়েকে একেবারেই রান্নাঘরে ঢুকতে দেয় না। আর মেয়ের সকালের ঘুম বাবার হাতের চা খেয়েই ভাঙে। বাবা, চা এনেছি। পিয়ার ডাকে অরুণেশের চিন্তার জাল ছিন্ন হয়ে যায়। সকালের প্রথম আলোয় মেয়েকে ট্রেতে চা নিয়ে আসতে দেখে প্রীতির কথাটা একবার মনে উঁকি দিয়ে যায়। মেয়ের মুখের আদলটা একদম মায়ের মতো। অবশ্য শুধু মুখ কেন, প্রীতির বুদ্ধিমত্তার ঝিলিক কর্মক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনও অনেকবার পেয়েছে অরুণেশ। চোখে মুখে বুদ্ধিদীপ্ত আর চলাফেরায় আত্মবিশ্বাসী পিয়ালির মধ্যেও মায়ের চরিত্রের ছাপ খুব সুস্পষ্টভাবে দেখতে পায় ও। অরুণেশের একতলা বাড়ির ছাদটার অর্ধেকটা অ্যাসবেস্টাস দিয়ে ঢাকা। ওই ঘেরা জায়গাতেই একটা ছোট ক্যাম্পখাট আর বেতের টেবিল চেয়ার সেট পাতা থাকে। ছাদের বাকি পাশটুকু জুড়ে বিভিন্ন রং বেরঙের ফুল গাছ। শীতকালে বেলার দিকে এখানেই পড়াশোনা করে পিয়ালি। অরুণেশও সন্ধেবেলায় মাঝে মাঝে কাজকর্ম নিয়ে বসে। সেই সূত্রে অরুণেশ গতকাল রাতে কাজকর্ম নিয়ে ছাদে এসেছিল। বেতের চেয়ারের সামনে পাতা টি টেবিলে ওর বই, খাতা, কাগজ সমস্ত কিছু ছড়ানো রয়েছে। এইসব করতে করতে কখন যে রাত ফুরিয়েছে সেই খেয়াল ওর ছিল না। নাও, আগে ওষুধটা খেয়ে নাও। পিয়া চেয়ারে বসে বাবার দিকে ওষুধ আর জলের গ্লাস এগিয়ে দেয়। প্রেশারটা মনে হচ্ছে আবার বেড়েছে তোমার। আচ্ছা, নিচে চলো, তারপর টেস্ট করে নেব।
বাবা, বাবা, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ হ্যাঁ রে মা, বল, শুনছি। ওষুধটা খেয়ে নাও জলদি, না হলে চাটা ঠান্ডা হয়ে যাবে যে। অরুণেশ ওষুধটা গালে নিয়ে এক ঢোক জল খেয়ে গলার ওপারে পাঠিয়ে দেয় সেটা। ওর থেকে থেকে অন্যমনস্ক হয়ে যাওয়াটা পিয়ালিরও দৃষ্টি আকর্ষণ করে। ও টেবিলে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকজনের কুষ্টিপত্র পাতার পর পাতা তার বিশদ বিবরণীর দিকে চেয়ে থাকে কয়েক মুহূর্ত। চিনি ছাড়া মশলা চায়ে একটা চুমুক দিয়ে পিয়ালি কথা শুরু করে। ওর গলায় কোনো উত্তেজনা নেই। আমার তোমায় কিছু বলার আছে বাবা। অরুণেশ চায়ে চুমুক দিয়ে আরাম করে বসে। কি? রমা আন্টি তোমাকে যে কাজটা বলেছে সেটার ব্যাপারে কিছু ভেবেছো কি? সেইটাই তো আমায় ভাবাচ্ছে রে মা। কয়েকদিন ধরে তো এই নিয়েই রাতে ঘুম আসছে না। মেয়েটার ছক অনেকবার দেখলাম, তবুও খুব একটা সুরাহা হবে বলে তো মনে হচ্ছে না। উনি তোমাকে যে পুজোর কথা বলেছেন ওটা কিন্তু তুমি করবে না। পিয়ালির চোখ একদৃষ্টে চায়ের উপরেই নিবদ্ধ। অরুণেশ মেয়ের দিকে এক পলক শুধু তাকায়, ওর ঠোঁটে হালকা হাসির রেখা ফুটে ওঠে। বাবার পেশাগত দিকে কোনোদিন পিয়ালি অধিকারের বাইরে কোনো প্রশ্ন করে না, হস্তক্ষেপও করে না, কিন্তু যখন কিছু বলছে মানে ব্যাপারটা অবশ্যই গুরুতর। শেষ বিস্কুটটা গলদ্ধকরণ করে অরুণেশ মেয়েকে বলে, না পিয়া, একটা গেম খেলবি? কি, মাইন্ড রিডিং এবিলিটি টেস্ট? বাহ বাহ, মেয়ে আমার দিন দিন দক্ষ হয়ে উঠছে। তোমার আর আমার প্রফেশনের সব থেকে মিল কোথায় জানো? দুজনেরই মাইন্ড রিডিং ক্যাপাসিটিটা না থাকলে টেকা খুবই মুশকিল। 2 নম্বরই মাল বেশি কি না? এই যেমন এই মুহূর্তে তোর ইচ্ছে করছে সামনে যে হরোস্কোপটা পড়ে আছে সেইটা একটু নেড়ে চেড়ে দেখার, কি তাই তো? পিয়ালির মুখের গাম্ভীর্য সরে গেছে। সকালে পূর্বের হাসতে থাকা সূর্যের মতোই ওর মুখেও হাসি। মানজি তুই উডবি সাইকোলজিস্ট, কিন্তু আমিও এই প্রফেশনে কত বছর আছি বলতো? অভিজ্ঞতা বলেও তো একটা বস্তু আছে নাকি? দেখব? দেখো। পিয়ালি আলগোছে শুভমিতার কুষ্ঠিটা হাতে তুলে নেয়। আচ্ছা, শুভমিতা দি তো এখন লন্ডনে আছে, মোস্ট প্রবাবলি ওখানে কোনো রিসার্চ কোর্স করছে, কিন্তু এইসবের মাঝে রমা আন্টির বক্তব্য কি? আরে সেইটাই তো, মেয়ে পড়াশোনা করছে করুক, বয়সই বা কত ওর, কিন্তু ভদ্রমহিলা ওর বিয়ে নিয়ে উতলা হয়ে উঠেছেন। কোনো মানে হয়? আগে মেয়েটা দেশে ফিরুক অন্তত। কথা বলতে বলতে পিয়ালির ভ্রু ক্রমশ কুঁচকে যেতে থাকে। ওর হাসি বদলে গেছে গাম্ভীর্যে, দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠেছে। ও চায়ের কাপ পাশে রেখে খুব মন দিয়ে উল্টে পাল্টে 25 পাতার এই বিবরণী পড়ে যেতে থাকে। অরুণেশ আর চোখে মেয়ের দিকে তাকায়। জ্যোতিষ শেখার প্রতি মেয়েটার আগ্রহ আছে, ও জানে। বংশের ধারা কিনা জানে না, কিন্তু ওদের বংশ পরম্পরায় এই জ্যোতিষ শাস্ত্রের চর্চা মেয়ের মধ্যেও উত্তরাধিকার সূত্রে গেঁথে আছে। সঙ্গে মেয়েটির মূল বিষয় ধরে ফেলার সহজাত ক্ষমতা এবং বুদ্ধিমত্তা সহযোগী। অরুণেশের আগে এক বন্ধু ছিল যার সঙ্গে ও কোনো জটিল ছক বিষয়ক আলোচনা করত, কিন্তু ওর থেকে 11 বছরের বড় সেই ভদ্রলোক মারা যাওয়ার পরে ও একা হয়ে পড়েছে। কিন্তু এখন কোনো জটিল পরিস্থিতি এলে অরুণেশ কথার ছলে মেয়ের সঙ্গে মাঝে মাঝে আলোচনা করে, এতে কাজের সুরাহা আরও দ্রুত হয়। মিনিট 10 পরে পিয়ালি শুভমিতার কুষ্টিটা টেবিলের ওপরে রাখে। পিন পতন নীরবতা ছাদে। অরুণেশ মোবাইলে সময় দেখে, কাঁটায় কাঁটায় 6:30। কিছুক্ষণ বাদে পিয়া বলে, রমা আন্টিকে তুমি সবটা খুলে বলনি তো, না? বলা কি উচিত? তোর কি মনে হয়? না, উনি নিতে পারবেন না। কিন্তু আমাকে ভাবাচ্ছে অন্য কথা। ওর মা যেভাবে বিয়ের জন্য উতলা হয়ে উঠেছে। অরুণেশ কথাটা বলতে বলতে থেমে যায়। বাকিটুকু বলতে বলতে পিয়ালির গলা গম্ভীর হয়ে ওঠে। ওর সামনে খুব বড় একটা মৃত্যুযোগ আসছে, আর হরোস্কোপে বিয়ের নামমাত্র কোনো যোগ নেই। পিয়ালিও চুপ করে যায়। কিছু সময় পর আবার বলে, বাবা, আমার মনে হয় তোমার আঙ্কেল আন্টির সঙ্গে এই বিষয়ে ডাইরেক্টলি কথা বলা উচিত। দো নট বিং হার্শ, না হলে ওনাদের সঙ্গে অন্যায় করা হবে। জানি রে মা, আমি জানি, কিন্তু এতগুলো বছরের সম্পর্ক,
ওরা আমায় এত বিশ্বাস করে, কি করে এই কথাগুলো ওদের বলি বলতো? তারপর শুভমিতার সাড়ে সাথে শুরু হয়ে গেছে। এর আগে দেশে ফিরলে না হয় কিছু একটা করার উপায় থাকতো। ওর কোনো উপায় এমনিও তো হওয়া সম্ভব না। আন্টি বলছেন বটে, কিন্তু ওর বিবাহযোগ তো আমার চোখে পড়ছে না। আর তাছাড়া সামনের সময়টাও খুব কঠিন হতে চলেছে শুভমিতাদির জন্য। আমিও তাই দেখছি। আমি এত বছরের জ্যোতিষ চর্চার মধ্যে ওর মতো কেস একটাও পাইনি। মেয়েটার হরোস্কোপ ভারী অদ্ভুত। ভালো আর মন্দ দুটোই এত সমানে সমানে রয়েছে, কোনটা কি প্রভাব ফেলবে বলা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। সবটাই ওর আর ঈশ্বরের হাতে। শুভমিতাদির সঙ্গটাও খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। বিশেষত যে বা যারা ওর চারপাশে থাকছে তাদের থেকেই ওর সবচেয়ে ক্ষতি হবার চান্স, এমনকি মৃত্যু পর্যন্ত। কনসাসলি ও যদি এ বিষয়ে কিছু না করে, কোনো প্রতিকারের পথ তো আমি দেখছি না। মানুষের মনের থেকে বড় রেমেডি আর কি হয় বলতো পিয়া? বিশেষত পারিবারিক কর্মের ফল মেয়েটাকেই চোকাতে হবে। ওই জন্যই তো বলছি, তুমি ওর হয়ে কোনো পুজো বা কিছু করবে না। যদিও মার্স আর স্যাটার্নের যে অবস্থা আমি দেখছি, তাতে যাও বা কিছু করা যেত, সেই সময়টাও পেরিয়ে গেছে। খুব ভয়ঙ্কর সময় আসতে চলেছে ওর জীবনে। মেয়ের কথাগুলো কানে ঢোকে অরুণেশের, কিন্তু ও কোনো প্রতিক্রিয়া দেয় না। ওর মন পড়ে আছে অন্য জায়গায়। অনেক অনেক বছর আগে এরকম এক কুষ্টি দেখে বাবাকে চুপ করে যেতে দেখেছিল। অদম্য কৌতূহল থাকা সত্ত্বেও ওই সময়ে সেই ছক গণনা করার অধিকার ছিল না ওর। যদিও পরে পড়াশোনার সূত্রে ওই ছকও অনেকবার দেখেছে, কিন্তু সেই ছকও জটিল হলেও আজকের মতো এতখানি ধাঁধা ছিল না তাতে। Well done, my girl. সৌরসেনীদের বাড়ির সামনে বিশাল লনে মেয়েটি ওর প্রতিদিনের নিয়ম মাফিক শরীরচর্চা করছে। আজ ছুটির দিন, সকালবেলা, তাই সৌরসেনী অনেকক্ষণ ধরে অনুশীলন করে। লেখাপড়ার পর ওর প্রিয় শখ এই কুমফু। দীর্ঘদিনের কায়িক পরিশ্রমের অভ্যাস সৌরসেনীকে সহজে ক্লান্ত হতে দেয় না। তাই 6টা থেকে 9টা টানা প্র্যাকটিস করেও ওর মধ্যে কোনো শ্রান্তির ছাপ দেখা যায় না। ওর থেকে বেশ খানিকটা উচ্চতায় একটা তারে কয়েকটা মাটির হাঁড়ি বাঁধা আছে। ওর লক্ষ্য হলো একবারের সুযোগে পায়ের কায়দায় ওগুলোকে ভাঙা। অন্যদিন যে উচ্চতায় থাকে, আজকে তার থেকে একটু ওপরে রেখেছে সৌরসেনী হাঁড়িগুলো, নিজের দক্ষতা পরীক্ষা করতে। প্রাথমিকভাবে 1-2বার ব্যর্থ হবার পর ও যখন ঠিক একবারেই পরপর 4টে মটকা ভেঙে ফেলে, তখন পিছন থেকে উচ্ছ্বসিত কণ্ঠস্বরটি ভেসে আসে। সৌরসেনী পিছন ফিরে তাকায় না, কিন্তু ওর গম্ভীর মুখে হাসি ফুটে ওঠে এতক্ষণে। তীক্ষ্ণ মনোযোগী দৃষ্টি বদলে যায় কোমল উজ্জ্বলতায়। আগন্তুক ভদ্রলোক মেয়েটির চর্চা ক্ষেত্রের সামনে এগিয়ে আসে। লক্ষ্য, নিষ্ঠার পরিশ্রম, এই তিনের কোনো বিকল্প নেই। লম্বা দীর্ঘ ঋজু দেহভঙ্গিমার ভদ্রলোকের উপরে সূর্যের আলো পড়ায় ফর্সা গায়ের রং আরও চকচকে হয়ে উঠেছে যেন। লোকটির চলাফেরায় কোনো জরিমা নেই, প্রতিটি পদক্ষেপ সুচিন্তিত, আত্মসচেতন। চোখের দৃষ্টি আত্মবিশ্বাসী এবং তীক্ষ্ণ। তার শরীরে পথ পরিশ্রমের ছাপ থাকলেও পরিশ্রান্তির গ্লানি নেই। ঘিয়ে রঙের শার্ট এবং কালো ট্রাউজার আপাদমস্তক পেশাদারিত্বের পোশাকির ছাপ তার শরীরে। যদিও মেয়ের কাছে এসে লোকটির দৃষ্টির তীক্ষ্ণতা কোমল হয়ে আসে। বাবা! সৌরসেনীর মুখ উজ্জ্বল হয়ে ওঠে। ও বাবার কাছে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে। কখন এলে? আই মিসড ইউ সো মাচ। কই, মা তো কাল কিছু বললো না যে তুমি আজই ফিরে আসবে? তার কারণ তোমার মাও জানতেন না, আমি বলিনি। আই অলসো মিসড ইউ আ লট। মৃগাঙ্ক মেয়ের কপালে আদরের পরশ এঁকে দিয়ে ওর কাঁধে হাত রাখে। কিন্তু মা, আমি তোমার প্রোগ্রেস দেখে কোয়াইট ইমপ্রেসড। জানিস না, জীবনে এই জেদটা ইম্পর্ট্যান্ট। এইটি সব। হারার আগে হার না মানা। ফেলিয়ার যত আসবে তত জেদি হয়ে উঠতে হবে, নিজেকে ক্ষুরোধার করে তুলতে হবে, অ্যান্ড দ্যাটস দ্য কি টুয়ার্ডস দ্য সাকসেস। সৌরসেনী মৃদু হাসে। ও জানে বাবা স্বয়ং নির্মিত একজন মানুষ।
গ্রামের ক্ষয়িষ্ণু জমিদারির ইটমাটি উঠে যাওয়া ঘরে নামে বেনামে কিছু পৈতৃক সম্পত্তি পেলেও তা দিয়ে আজকের রাজপ্রাসাদ তৈরি করা যায় না। তাই রাজনৈতিক পালাবদল, গণতন্ত্রের মোড়কে সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের ক্ষমতার হাতবদলের সময় নিজের কর্তব্যটুকু খুব অল্প বয়সেই বুঝে নিয়েছিল আজকের ডাক সাইটে ধনী উকিল মৃগাঙ্ক। মৃগাঙ্ক লনে রাখা চেয়ারে বসে। আরে আজ বাড়ি এত ফাঁকা, তোর দাদা কোথায়? আরে আজ তো সানডে, আর তারার সময় কোথায় বলো? সকাল হতে না হতেই তিনি ক্লাবে ছুটেছেন, ক্যারামের কোনো ম্যাচ আছে। ওফ, ও আর ওর এই ক্যারাম। তোর দাদাটা একটুও মানুষ হলো না, একটু তো টেনে টুনে মাঠে আনতে পারিস। এই বয়সে দৌড়ঝাঁপ না শিখলে ভুঁড়িওয়ালা অফিস যাত্রী বাঙালি ম্যান হয়ে থাকতে হবে। আমি ভেবে পাই না আমার ছেলে হয়ে এত কুঁড়ে কি করে হতে পারে। পুরো তোর মায়ের কার্বন কপি। শরীর স্বাস্থ্য যে চর্চা করার বিষয়, তা না হলে যে জং ধরে যায়। 27 বছরেও তোর মা বুঝলো না, তোর দাদাও বুঝলো না। তুমি মাকে আর টেনো না তো, আমি কিন্তু ভালোই বুঝতে পারি তুমিও আজকাল ফিটনেসের ব্যাপারে বেশ ফাঁকিবাজ হয়ে গেছো। হাঁকিবাজ? এই বয়সেও আমার যা চেহারা, আমার যা অ্যাপিল, কত মহিলারা ইমপ্রেসড হয়ে যায় জানিস? ইনফ্যাক্ট আমার যে এত বড় বড় ছেলে মেয়ে আছে, এইটাই মানতে চায় না। সে তুমি যদি বাচ্চা হয়ে থাকতে চাও আর কি করা যাবে। আচ্ছা, তুমি এসে থেকে তো বাইরেই বসে আছো, এবার ঘরে চলো, ফ্রেশ হয়ে নেবে। আমি গিয়ে ঝটপট আমাদের ব্রেকফাস্টটা করে নিই। সে কি মা বাড়িতে নেই? না, ভোরবেলা দক্ষিণেশ্বর গেছে, যদিও ব্রেকফাস্টের জোগাড় করেই গেছে। আমি প্র্যাকটিস করব, দাদা ক্লাবে গেছে বলে আর রান্না করেনি। ময়দা মাখা আছে, আমি গিয়ে লুচি আর তোমার ফেভারিট তরকারি করি। সে হবে এখন, তুই একটু বস তো আমার কাছে। না না, আর বসা যাবে না। তুমি এতক্ষণ ফ্লাইটে এসেছো, তুমি নিশ্চয়ই খুব টায়ার্ড। আমি তোমার একটু চা করি, আমারও একটু ওয়ার্ম আপ দরকার। সৌরসেনী উঠতে যাবে এমন সময় টেবিলে পড়ে থাকা খবরের কাগজের দ্বিতীয় পাতার নিচের দিকের একটা খবরের শিরোনামে ওর চোখ পড়তেও বসে যায়। খুব স্বাভাবিক ছন্দেও বাবাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বাবা, বেআইনি দখলের জন্য এই যে বস্তিবাসীরা হেরে গেল, ওদের তো ওই জায়গাটা ছেড়ে দিতে হবে। ওখানে আইন মেনে কমপ্লেক্স তৈরি হবে। ওদের জন্য কোনো ব্যবস্থা হবে কি? সৌরসেনীর খবরের কাগজের চোখ পড়াটা মৃগাঙ্করও নজর এড়িয়ে যায়নি। ও গম্ভীর স্বরে উত্তর দেয়, গভর্নমেন্ট থেকে ওদের জন্য আলাদা করে জায়গা অ্যালোকেট করা হবে, বাড়ি তৈরি করা হতে পারে। এত বছর ধরে ওই জায়গায় মাটি গেড়ে রাখা ছিন্নমূল অসহায় মানুষদের ভিটে মাটি, আশ্রয়, রোজগারের জায়গা সব বেআইনি হয়ে গেল। কত তাড়াতাড়ি! সৌরসেনীর চোখের নীরব হাসি বিদ্রুপ করছে যেন। তবে মৃগাঙ্ক উষ্ণ হয় না। কবিগুরুর বোঝাপড়া কবিতাটা মনে আছে শোনা? তোকে ছোটবেলায় শিখিয়েছিলাম। ওখানে দুটো লাইন কিন্তু আমি কখনো ভুলি না। তুমি মরো কারো চাপে, কেউ বা মরে তোমার চাপে। পৃথিবীটা এভাবেই চলে, শুধু একা দুঃখী কেউ হয় না, সব কিছুর দায়ও কারুর একার নয়। ইটস আ চেইন সিস্টেম। আমি লয়ার, কেস লড়া পর্যন্তই আমার কাজ। আর তার ফলাফল কোন পক্ষ নেবে সেটা? সমাজের ভালো মন্দ এগুলো দেখা তোমাদের কাজ নয় বাবা। সৌরসেনীর গলা শক্ত হয়ে উঠছে। ওর চোখ অন্যদিকে নিবন্ধ হয়ে রয়েছে। বললাম তো আমি উকিল, কোর্টরুমটুকুই আমার এরিয়া। ওখানে আমার যেটা ঠিক মনে হয় আমি সেটাই করি। আর সেই ঠিক যদি অন্য মানুষের জন্য বেঠিক হয়? সে দায় আমার নয়। দুধে উকিলের মধ্যে এখনো কোনো অসন্তোষ দেখা যায় না। আমি আমার কাজটুকু করি যেটা আমার মনে হয়। আর বললাম না, দুনিয়াতে এক জিনিস ঠিক সবার জন্য ঠিক হয় না, কারো ঠিক অন্যের জন্য বেঠিক হতেই হয়। সবটা দেখার দায় তো আমার নয়। পৃথিবীতে এত সমস্যা কেন বলতো? কারণ মানুষ ঠিক কতটুকু দায় নেবে সেটা নিজেই বুঝে উঠতে পারে না। নিজেকে বোঝা খুব দরকার, সে না, খুব দরকার। মৃগাঙ্ক এক পলক মেয়ের মুখের অভিব্যক্তির দিকে তাকিয়ে আবার বলে, আর কি জানিস তো, ভালো মন্দ পৃথিবীতে দুটোই আছে, একটা না থাকলে আরেকটা অর্থহীন হয়ে যায়। আর এই দুজনের তীব্র লড়াই কেন হয় জানিস? বিকজ দে আর ইকুয়ালি স্ট্রং। প্রদীপ সবাইকে আলো দেয়, কিন্তু সেই আলোয় কেউ বোমা তৈরি করবে না কঠিন রোগের ওষুধ, সেইটা তার নিজের ব্যাপার। তাতে আলোর কি দোষ? তার মানে এমনটাও ভাবার কোনো কারণ নেই যে বোমা তৈরি করছে তারও সমাজে কোনো প্রয়োজন নেই। মোস্ট অফ দ্য কেসেস সে জেনেই তৈরি করে। অ্যান্ড হি ইজ অ্যাবসলিউট নট সরি ফর দ্যাট,
কারণ সে মনে করে এইটাতেই তার লাভ, তার পার্সোনাল গেইন। আমি কখনো কাউকে আমার কাজের কৈফিয়ত দিই না, কিন্তু তোর সঙ্গে কথা বলি, তোর সব কথা শুনি। কেন জানিস? এই জন্য না যে তুই আমার মেয়ে বা আমি তোকে ভালোবাসি, আমি এই জন্য করি কারণ তুই আমায় কাউন্টার করিস, আমার চোখে চোখ রেখে প্রশ্ন করিস, তোর গলা কাঁপে না। তুই ঠিকই ভাবিস আমি যা করি নিজের জন্য করি, আমার ফ্যামিলির জন্য করি, এবং পুরোটাই আমার সজ্ঞানেই করি। চ, অনেক কথা হলো, এবার ঘরে যাই, ফ্রেশ হই। তুইও আয়, বাকি কথা খেতে খেতে হবে। মৃগাঙ্ক লন থেকে ঘরের ভেতর চলে গেলে সৌরসেনী গা ঝাড়া দিয়ে উঠে পড়ে। ঘরে ঢোকার আগে হঠাৎ ওদের এই বিশাল বাড়িটিকে এক পলকে যেন দেখে নেয়। এই বিরাট লন, গাছে জল দেওয়া মালি, সবসময় দুজন কাজের মহিলা, গাড়ির চালক, সকলে ওর চোখের সামনে এক নজরে ফ্রেমের মতো ভেসে ওঠে। সঙ্গে কাগজের ওই হেডলাইনটাও। না জানি কত মানুষের কান্না, দীর্ঘশ্বাস আর অভিশাপ মিশে আছে এই বিরাট ইমারতের কোনায় কোনায়। লীন হয়ে যাওয়া জমিদারির ঠুনকো আভিজাত্যের দলিলে লেগে আছে অত্যাচারিতের রক্ত। কত কিছুর ভার বয়ে চলেছে চকচকে বিরাট এই ইমারত। কথাগুলি মনে আসতে কয়েক মুহূর্ত কেঁপে ওঠে যেন সৌরসেনী। আজকাল সৌরসেনীর সঙ্গে ময়ূখের সম্পর্কটা একটু অন্যরকম হয়েছে। প্রথম যেদিন ময়ূখের সঙ্গে দেখা হয় তখন ওরা ইউনিভার্সিটিতে ভর্তি হয়নি। সৌরসেনীর কনভোকেশন ছিল সেন্ট জেভিয়ার্সে, আর ময়ূখ পড়তো আশুতোষ কলেজে। ওদের সকলের একই বিষয় হওয়ায় তমালের সঙ্গে ময়ূখের বন্ধুত্ব ছিল। তমালের সূত্রেই ওর আগমন। ময়ূখের সঙ্গে সেদিন দেখা হলেও স্বাভাবিক সৌজন্যতা বিনিময় ছাড়া সৌরসেনীর আলাদা করে দৃষ্টি আকর্ষণ করেনি ছেলেটা। ময়ূখ হাসি খুশি হলেও বহির্মুখী নয়, বরং প্রথম দেখা হওয়ার দিনও ওকে কোনো রকম বাড়তি শব্দ খরচ করতে দেখা যায়নি। সৌরসেনীর সঙ্গে সুমনা আর তমালের বন্ধুত্বের গভীরতা কম বেশি অনেকেই জানে। সেদিন ওদের আরও অন্যান্য বন্ধুরা সঙ্গে ছিল, কিন্তু এই অন্তর্মুখী ছেলেটি বন্ধুর অনুরোধে এখানে এলেও ও যে একেবারেই এখানে থাকতে আগ্রহী নয় বেশ বোঝাই যাচ্ছিল। তবে রুক্ষতা ছিল না ওর মধ্যে। সবার সঙ্গে হাসি মজায় ব্যস্ত থাকলেও ওই ঝাঁকড়া মাথার ছেলেটির চঞ্চল চোখের ছটফটানি আর চোখে লক্ষ্য করেছিল সৌরসেনী। কিন্তু এতে মনে মনে ওর বিরক্তি বেড়ে যাওয়া ছাড়া আর কিছুই হয়নি। ইচ্ছে যখন নেই তখন খামোখা আসার কি দরকার ছিল? ময়ূখের এই অদ্ভুত স্বভাবের জন্য প্রথম থেকে কিছু মনে হতো না, বিশেষত ছেলেটি যখন ওর সঙ্গে থাকতো। ব্যাপারটা অন্যরকম ঘটল ইউনিভার্সিটিতে এসে। উপস্থিতির কড়াকড়ি না থাকলেও সৌরসেনী কোনোদিনই ক্লাস কামাই করে না। ওর পাল্লায় পড়ে ফাঁকিবাজ বন্ধু দুটিকেও ক্লাস করতে হয়, আর একজনও ক্লাস কামাই করে না। কিন্তু সে এত নিরুত্তাপ আশপাশের প্রতি, বাকি কিছুই তার নজরে পড়ে না। না সে কারোর দিকে দেখে, আর না কেউ দেখছে তার দিকে সেখানে মনোযোগ দেওয়ার দরকার মনে করে। একমাত্র বন্ধু তমালের সঙ্গে টুকটাক কথা হয়, তাও স্বউদ্যোগে নয়। এছাড়া সে যেমন নিঃশব্দে ক্লাসে আসে তেমনই নিঃশব্দে চলে যায়। এখানে যে এতক্ষণ একটি দ্বিতীয় মানুষ ছিল তা কাকপক্ষিতেও টের পায় না। কিন্তু নিঃশব্দ নির্ঝঞ্ঝাট হলেও ছেলেটির আচরণে কোনোদিনও ঔদ্ধত্য দেখেনি কেউ, তাই ওর ব্যাপারে আলোচনা করা অধিকাংশই নিষ্প্রয়োজন মনে করে। তবে যে নিষ্প্রয়োজন একেবারেই ভাবতে পারে না সেই প্রবল ব্যক্তিত্বময়ী নীল চোখা তরুণীটি। থেকে থেকেই ওর চোখ চলে যায় এই আপন খেয়ালে ব্যস্ত থাকা ছেলেটির ওপর। সময় অসময় প্রবল কৌতূহল জাগে ওকে জানতে, সুযোগও খোঁজে একটা ছুতো ধরে কথা বলার। কিন্তু সেই পাগলাটে ব্যক্তি কোনো সুযোগই দেয় না, আর অনুকূল পরিস্থিতি এলে এমন বিস্মিত হয়ে একটা অদ্ভুত কথা বলে যে সৌরসেনীর লজ্জা রাখার জায়গা থাকে না। বরং নিজের মনের ভাব নিজের কাছেই প্রকাশ হয়ে যাওয়ার লজ্জায় ও কারোর দিকে তাকাতে পারে না। যদিও সবটাই ঘটে আড়ালে, সৌরসেনীর মনের খবর ও ছাড়া আর কেউ জানতে পারে না, এবং সেই ব্যাপারে ও খুবই সজাগ থাকে সবসময়। কিন্তু ওর মনের কথা যে এত অপ্রত্যাশিতভাবে নতুন রূপে দেখা দেবে ও ভাবতে পারেনি। সৌরসেনীর সঙ্গে ময়ূখের প্রকৃতপক্ষে আলাপ সেদিন গঙ্গার ঘাটে। ছেলেটি সাধারণের চেয়ে আলাদা, কিন্তু অস্বাভাবিক নয়। সৌরসেনী প্রথম থেকে বিশ্বাস করে সে কথা। কিন্তু নিভৃতে নির্জনে স্বাভাবিক বার্তালাপে ছেলেটির যে সরল অথচ গভীর বুদ্ধিদীপ্ততার আভাস সৌরসেনী সেদিন পেয়েছিল, তাতেও মুগ্ধই হয়েছে। এক অদ্ভুত নির্ভরতা এসেছে মনের ভিতর থেকে।
এই ছেলেটির সঙ্গে প্রাণ খুলে 7-5 না ভেবেই আলাপ করা যায়। প্রকৃতির মতোই সবাইকে সমানভাবে গ্রহণ করার ক্ষমতা রয়েছে ওর। একেবারে আনকুরা আপাত দৃষ্টিতে আত্মভোলা পাগলাটে গোছের ছেলেটির থেকে এত বড় উদার অথচ মার্জিত মনোভাবের পরিচয় পেয়ে বিস্মিত হয়েছে সৌরসেনী, মুগ্ধও হয়েছে। সেই থেকে প্রায় প্রতি বিকেলেই ওর মন ছুটে বেড়ায় পুরনো কলকাতার বহমান গঙ্গার আনাচে কানাচে। ওর বন্ধুত্বের হাত অস্বীকার করেনি অপরপক্ষ, স্বাভাবিক নির্মলতাতেই মিশেছে ওর সঙ্গে। কিন্তু এই তরফে যতগুলি ভাবনা, মুগ্ধতা, হৃদয়তার সৃষ্টি হয়েছে কেবলমাত্র ওকে কেন্দ্র করে, তার কোনো খবরই ময়ূখ রাখেনি। বোধহয় তার রাখবার কোনো প্রয়াস বা কৌতূহল ওর হয়নি। বাবা, বাবার সঙ্গে খাবার টেবিলে বসে কোনো রকম ভনিতা না করে সৌরসেনী সোজাসুজি বলে, তোমার সঙ্গে কিছু কথা আছে আমার। বলে ফেলো। বাবার সঙ্গে বসে জল খাবার খাচ্ছে সৌরসেনী। মায়ের ফিরতে দেরি আছে, আর পেশায় ব্যাংককর্মী দাদাও আজকে সকালের আড্ডার সঙ্গে জল খাবারের পাটটাও ক্লাবেই সেরে আসবে। বাড়িতে কাজের লোকের অভাব না থাকলেও নির্মলা রান্নাঘরের ভার কাউকে দেয় না কখনো। প্রতিদিনের রান্না থেকে অতিথির আতিথেয়তা সবটা সে নিজে হাতেই করে। তাই ছেলে মেয়েকেও ধরে বেঁধে রান্নাঘরের কাজ শিখিয়েছে নির্মলা, যাতে ও কখনো উপস্থিত না থাকলে ওর তৈরি করা নিয়মের কোনো অবহেলা না হয়। বাড়িতে কেউ না থাকলে সৌরসেনী হয়তো সামান্য ছোলা বাদাম ফল দিয়েই কাজ চালিয়ে দিত, কিন্তু জটিল মামলা জিতে আজ 15 দিন বাদে বাবা বাড়ি ফিরেছে। তাই বাবার জন্য প্রতিটা খাবার ও নিজে হাতে যত্ন করে বানিয়েছে। বাইরের জীবনে বাবার সঙ্গে অনেক কিছু নিয়েই ওর মতের পার্থক্য আছে, কিন্তু তাই বলে বাবা মেয়ের স্নেহের সম্পর্কে তার কোনো আঁচ আসে না। সৌরসেনী গলা খাঁকারি দিয়ে বলে, এবার দোলে আমরা বন্ধুরা মিলে হাজারদুয়ারি যাওয়ার প্ল্যান করছি। দোলে শান্তিনিকেতন ছেড়ে হাজারদুয়ারি? মাই গুডনেস, কি দিনকাল পড়লো। হ্যাঁ, দোলে শান্তিনিকেতনে শান্তি পাওয়া যাচ্ছে না, তাই হাজারদুয়ারিতে গিয়ে দেখতে হবে দরজা খোলা আছে কিনা। গুড হিউমার, গুড হিউমার। তুমি যে আমারই মেয়ে সবসময় বোঝা যায়। তখন আমি বলেছিলাম তোমাকে ল নিয়ে পড়ো, তোমার কেরিয়ার ব্রাইট হওয়ার হাই পসিবিলিটি রয়েছে। শুনলে না তো? তাকে এগিয়ে যাচ্ছে। ওই তো সুমনা, তমাল, আমি আর ওই ইউনিভার্সিটির কয়েকজন আছে, ওই শ্রেয়া, সৃজিতা, রেমি, রাহুল আর সৌরসেনী নামটা উচ্চারণ করতে গিয়েও থেমে যায়। কেন জানে না, কিন্তু এই নামটা ওর মুখ দিয়ে কিছুতেই বেরোয় না, জিভ জড়িয়ে যায়। আর মৃগাঙ্ক নিবিষ্ট চিত্তে আলুর দমে লুচি ভেজাচ্ছিল। ও মেয়ের মুখের দিকে চোখ তুলে তাকায়। আর শ্রেয়ার একজন বন্ধু আসার কথা, কিন্তু শিওর না, হয়তো নাও আসতে পারে। এই কজন, আর কেউ না। সৌরসেনী বাবার দিকে তাকায় না, ও এক মনে প্লেটের মধ্যে লুচি ছিঁড়ছে। মৃগাঙ্ক লক্ষ্য করে সবটাই, কিন্তু আর কোনো প্রশ্ন করে না এই প্রসঙ্গে। তোদের ইউনিভার্সিটি থেকে কোনো রকম এক্সকারশন বা ট্রিপ নেই? হ্যাঁ, একটা হওয়ার কথা ছিল, কিন্তু পারমিশন, ফান্ড, ইউনিয়ন এইসব করে শুধু পোস্টপন হয়ে যাচ্ছে। তাই সবাই মিলে এবার যাওয়া ঠিক করেছি। স্পেশালি সুমু খুব জোর দিচ্ছে। টাকার ব্যবস্থা? হোটেল হয়তো গিয়ে বুক করতে হবে। বাবার ইঙ্গিতটা সৌরসেনীর বুঝতে অসুবিধা হয় না। ওখানে ডরমিটরি হয়তো পাবো না। 4-5 জন আমরা যারা থাকবো আমাদের জন্য বেডরুম বুক করব। আর তমাল, রাহুল হয়তো পাশের হোটেলে থাকবে। সৌরসেনী বাবাকে কখনো মিথ্যে বলেনি। ময়ূখের প্রসঙ্গ তুললেও হয়তো মৃগাঙ্ক কোনো আলাদা প্রশ্ন করতো না। এই লুকোচুরির কী যে প্রয়োজন তাও জানে নাও। তবুও চেয়েও আজ কিছুতেই রাহুল, তমালের সঙ্গে আরেকটি নামও উচ্চারণ করতে পারে না। মাকে বলেছিস? মাগি বলছে না, মানে তোমাকেই প্রথমে বলছি। লোকসভাতে বিল পাশ হয়ে গেলে প্রেসিডেন্ট আর বেশিবার ফেরাতে পারবে না। খুব দুষ্ট হয়েছিস। হ্যাঁ, তবে এই ব্যাপারে তোর মায়ের দায়িত্ব কিন্তু আমি নিতে পারছি না, তোমাকেই রাজি করাতে হবে। বাবা প্লিজ, আমি জানি তুমি চাইলে সব পারবে। এই সব কথায় কি আর ঘুষ দেওয়া যাবে? বাবা প্লিজ। কিসে যাওয়া হবে? ট্রেনে। ওকে। মানে তুমি পারমিশন দিচ্ছ? সৌরসেনীর নীল চোখ দুটো আনন্দে উৎসাহে চকচক করে ওঠে। বলো না বাবা।
আলুর দমটা খুব ভালো হয়েছে। তোর মা এবার থেকে এক দফা অ্যাপ্রিসিয়েশন ডিপার্টমেন্ট আর নিতে পারবে না। সুন্দর রান্না করে বলে আমাকে পাত্তাই দেয় না। বাবা, আরে কি হলো, বললাম তো যা ঘুরে আয়। থ্যাংক ইউ সো মাচ। ষোড়শিনী বাবার গলা জড়িয়ে ধরে। মৃগাঙ্ক হেসে মেয়ের মাথায় হাত রাখে। This smile is the most precious thing on the earth. থ্যাংক ইউ। সেই ছোটবেলার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে খুব আনন্দিত হলে যেইভাবে বাবার গালে হামি দিত ছোট্ট সোনা, আজও সেইভাবেই আদর করে বাবাকে। আমি যাই, গিয়ে সুমুকে জানিয়ে আসি। ষোড়শিনী উঠতে উদ্যত হলে মৃগাঙ্কর কয়েকটি কথা শুনে ওর পা এক মুহূর্ত থমকে যায়। I trust you, সেনা। আমি তোকে সব থেকে বেশি বিশ্বাস করি। তুই এমন কিছু করবি না যাতে এই বংশের অমর্যাদা হয়। I know you will never forget from which family and dynasty you belong to. ইতিমধ্যে মৃগাঙ্ক খাবার টেবিল ছেড়ে উঠে পড়েছে। ও মেয়ের কাঁধে হাত রেখে ওর সমুদ্র নীল রঙের চোখ দুটিতে চোখ রেখে কথাগুলি বলে। ইউনিভার্সিটি লাইফ শেষ হতে চলেছে, যা খুব আনন্দ করে ঘোর, মাকে আমি সামলে নেব। হাজারদুয়ারির আকাশে আজ হাজার রঙের মেলা। বিশ্ববিদ্যালয় পড়ুয়া যে ছাত্রছাত্রী ঘুরতে এসেছে তাদের উল্লাসে উৎসবে মাতোয়ারা শতবর্ষের অধিক পুরনো রাজপ্রাসাদ। ময়ূককে এমনি সময় খুঁজে পাওয়া না গেলে ষোড়শিনী উদ্বিগ্ন হয়ে ওঠে মনে মনে। সবার সঙ্গে থাকলেও ওর মনোযোগ অন্য একজনের দিকেই পড়েছিল পুরো সময় ধরে। বন্ধুদের ডাকে একটু অন্যদিকে কি ঘুরেছে, ছেলেটা চোখে আড়াল হয়ে গেছে। যদিও ওর উদ্বিগ্নতা বাইরে বোঝা যায় না, তমাল সুমনা নিজেদের মধ্যে রং খেলায় ব্যস্ত। ময়ূককে দেখতে ষোড়শিনী আড়ালে সবার মধ্যে থেকে বেরিয়ে এসে এপাশ ওপাশ ঘুরে ঘুরে দেখতে থাকে। আজ এখানে ওদের মতো আরও অন্যান্য পর্যটকরা এসেছে, ভিড় কম হলেও অনেকেই আছে। ষোড়শিনী ঘুরতে ঘুরতে এই অঞ্চলের পুরনো একটা ভগ্নপ্রায় দোতলা বাড়ির কাছে আসে, আর আসতেই ওর অস্থির পা থেমে যায়। ঠিক যা ভেবেছে তাই। এই বাড়ির পেছন দিকে একটা ছোট হয়ে আসা পুকুরের শানে বসে রয়েছে ময়ূক। ময়ূক? অভ্যস্ত ডাকটা নিজের মনে ব্যস্ত থাকা ব্যক্তিটির কানে প্রবেশ করতে এসে পিছন ফিরে তাকায়। ষোড়শিনী ওর কাছে এগিয়ে যায়। কোথায় ছিলে তুমি? কখন থেকে খুঁজে যাচ্ছি। সামান্যতম হুঁশটা তোমার নেই, না বলে চলে এসেছো। ওখানে কিছু মানুষ যে তোমার জন্য চিন্তা করতে পারে সে খেয়ালও তোমার হয় না। না, এতটা কেয়ারলেস তুমি। জানো, তোমাকে কয়েক মুহূর্ত দেখতে না পেয়ে কতটা ভয় পেয়ে গেছিলাম আমি। অবশ্য তোমার সেসব খেয়াল থাকবে কেন? তুমি তো সবসময় নিজের মধ্যেই ব্যস্ত। কে তোমার জন্য দুঃখ পেল, চিন্তা করলো, তাতে তোমার কি? বলতে বলতেই ষোড়শিনীর চোখ ছলছল করে ওঠে। বাস্তবিকই সবার আনন্দ উৎসবের মাঝে ছেলেটিকে দেখতে না পেয়ে ও ভয় পেয়ে গিয়েছিল। বিশেষত কাল রাতে এখানে আসার সময় ট্রেনে যে ঘটনা ঘটেছে, তারপর থেকে এই আত্মভোলা অথচ জেদি ছেলেটাকে নিয়ে ওর মনে ভয় ধরে গেছে। কিছুক্ষণ চোখের আড়াল হলেই মনে হয় না জানি আবার কি করে বসলো। ময়ূক দায়িত্ব জ্ঞানহীন নয় জানেও, কিন্তু পরিণামের পরোয়া না করে না ভেবে কাজ করতেও যে দুবার ভাবে না, সেটাও বেশ জানে। তুমি রাগ করেছো ষোড়শিনী? কাঁদছো কেন? ময়ূক এতক্ষণ মেয়েটির দিকে অবাক হয়ে চেয়েছিল। ও না বলে চলে এসেছে, এই জন্য রাগ করতেই পারে, কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত মেয়েটির চোখে জল দেখে তার কারণও বুঝতে পারে না। তোমায় জানতে হবে না, আগে বলো এখানে না বলে চলে এসেছো কেন? তোমার সবকিছুতে হিরোগিরি করতে হয় না? ষোড়শিনী চোখের জল আড়াল করতে মুখ অন্যদিকে ফিরিয়ে নেয়। নিষ্ফল অভিমান। যে এর অর্থ বোঝে না তাকে কি বলবে ও? আচমকা গালের উপর একজোড়া হাতের স্পর্শ পেয়ে বিদ্যুৎ পৃষ্ঠের মতো চমকে ওঠে ষোড়শিনী। আমি না বলে চলে এসেছি বলে কাঁদছো? ময়ূক ওর জল মুছিয়ে দিচ্ছে। আরে এতে কাঁদার কি আছে? তোমরা ওখানে সবাই আনন্দ করছিলে, রং খেলছিলে, সেই কারণেই তো আমি তোমাদের ডিস্টার্ব করিনি। একটু পরেই চলে যেতাম, বিশ্বাস করো। আচ্ছা ঠিক আছে, আই এম সরি। এইবার থেকে কোথাও গেলে আমি তোমাকে বলে যাব, কেমন? আর কাঁদে না, এইটুকুর জন্য বোকার মতো কাঁদতে আছে পাগল। এই গলার স্বর, বলার ধরন
অতি স্বাভাবিক, সরল। কোথাও এতটুকু বুদ্ধির কৌশল বা অকৃত্রিমতা নেই। যেন কোনো প্রিয় খেলনা হারিয়ে ফেলা শিশুকে তার অভিভাবক সান্ত্বনা দিচ্ছে। কিন্তু এতে ফল হয় উল্টো। যাকে চুপ করানোর জন্য সান্ত্বনা, তার এই স্পর্শ, সরল মায়াবী কণ্ঠস্বরে কান্নার স্রোত বেড়ে যায় বহুগুণ। সৌরসিনী চোখের জল আটকানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। ওর এতদিনের সঞ্চিত আবেগ, অনুভূতি সব যেন বাঁধ ভাঙা দুর্দম স্রোতের মতো চোখ দিয়ে বয়ে যাচ্ছে। সৌরসেনীকে কাঁদতে দেখে ময়ূক চুপ করে যায়। ওকে থামানোর চেষ্টা করে না আর। প্রাথমিকভাবে উদ্দীপক হলেও এই কান্নার প্রকৃত কারণ যে অন্য কিছু, সেইটা বুঝতে ওর অসুবিধা হয় না। এর সঙ্গে বিশেষত ওর কোনো সংযোগ থাকতে পারে এ কথা ওর মনে হয় না, তবু কি একটা কথা ও ধরি ধরি করেও ধরতে পারে না। অপর প্রান্তের একটি কোণ বারবার সেই দিকে সংকেত করতে চাইলেও মনের ভুল ভেবে ময়ূক সবলে সেসব দূরে সরিয়ে রাখে। সৌরসেনীর কান্না প্রশমিত হলে ও ময়ূখের মুখের দিকে চাইতে পারে না। আবেগের অযাচিত অসংযমে এক নিদারুণ লজ্জা এমনভাবে ওকে ঘিরে ধরে যে ছেলেটির অবাক সপ্রশ্ন মুখটির দিকেই তাকাতে পারে না। ময়ূখের চোখ এড়ায় না কোনোটাই। ও খুব স্বাভাবিক স্বরে ওকে বলে, সৌরসেনী, ওইদিকে খুব সুন্দর একটা ফুলের বাগান আছে, যাবে? আমি এক্ষুনি গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ শিওর, চলো। ছেলেটির স্বাভাবিক স্বতঃস্ফূর্ততায় সৌরসেনী হাঁপ ছাড়ে। ভাগ্যিস ওর উটকো কান্নাকাটি নিয়ে কোনো প্রশ্ন করেনি, যদিও এটা ময়ূখের স্বভাব বিরুদ্ধ, এও ওর অজানা নয়। রাজপ্রাসাদ ও প্রাসাদ সংলগ্ন এলাকা নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হলেও নির্দিষ্ট জায়গা থেকে অনেক দূরে গ্রাম্য এই জায়গাটা জনবসতি থেকেও খুব কাছে নয়। রয়েছে বহু পুরনো দিনের বাড়িঘর এবং আশেপাশের জায়গাটা জঙ্গলে ভরে গেছে। ময়ূক সৌরসেনীকে এই জায়গার মধ্যে দিয়ে নিয়ে যেতে থাকে। মাঝে মাঝে সৌরসেনী বুঝে পায় না এই ছেলেটা যেখানেই যায় সেখানে এরকম অদ্ভুত সব নির্জন জায়গা খুঁজে বের করে কি করে, নাকি প্রকৃতির মতোই কোমল ওর প্রাণকে প্রকৃতিই খুঁজে নেয়। চলো এখানে বসি। ওর কথাই সৌরসেনীর হুঁশ ফেরে। পাশাপাশি চলতে চলতে ওর মন ওই ছেলেটির ভাবনাতেই আচ্ছন্ন হয়েছিল। আশেপাশে খুব ভালো করে লক্ষ্য করেনি। এখন খেয়াল হতে দেখে উঁচু গাছগাছালিতে ভরা একটা অপরিপাটি জায়গা। তার একটু দূরে একটা শান বাঁধানো পুকুর। চোখ স্থির করে দেওয়া সৌন্দর্য নয়, সুখী পর্যটকের কাছে অপরিষ্কার জঙ্গলই মনে হবে। কিন্তু প্রকৃতির অমার্জিত পরিবেশনের এই বন্যতা যেন এর স্বরূপ উদ্ঘাটন করেছে। ময়ূক ওকে শানের ধারে বসার জন্যই বলছে। তোমার প্রবলেম নেই তো? না, খুব প্রবলেম আছে। সৌরসেনী ময়ূখের পাশে গাছের পাতা জমা শানে বসে পড়ে। এখানে বসার মতো এর চেয়ে তো বেস্ট অপশন আমি দেখতে পাচ্ছি না। তুমি আমায় কি মনে করো বলো তো? আমি জানি তোমার অসুবিধা হবে না। টু বি মোর স্পেসিফিক, হলেও তুমি বলবে না। কিন্তু গঙ্গার ঘাট আর অচেনা জায়গার বন জঙ্গল এক জিনিস না, কি না? স্পেশালি তোমার অভ্যাস নেই এসবে। তোমার মতো এক্সপার্ট না হতে পারি তাই বলে আমাকে আন্ডার এস্টিমেট করা। তুমি বলে যে আমি কত কিছু সহ্য করে নিই বলার না। সেম উইথ মি। তুমি আসবে বলি না শুধু তোমাকেই বলেছি। আমি তো সবার সঙ্গে এত কথা বলি না, যাওয়ার কথাও বলি না, স্পেশালি যেখানে আমার সোলস জড়িয়ে থাকে। কথাগুলি যে কতদূর পর্যন্ত সত্যি সৌরসেনী নিজেও জানে। এর প্রমাণ যে গতকাল ও ট্রেনের মধ্যেই পেয়েছে। ওর চোখ যায় ময়ূখের কপালের কাটা দাগটায়, দেখে ওর আগে কাঁই হয়ে যায়। তোমার সবেতে ওস্তাদি হিরোগিরি করতে লাগে না? কপালের ব্যান্ডেজটা খুলেছো কেন? আরে তো সামান্য কাটা, শুধু শুধু ব্যান্ডেজ রাখার কোনো মানেই হয় না। সকালেই সেরে গিয়েছিল, তাই স্নান করার সময় আমি খুলে দিয়েছি। আমি তোমার সঙ্গে আছি কেন? আমার তো দেওয়ালে মাথা ঠোকা উচিত। আজকে হোলি, কালকে ওরকম একটা ইনজুরি হয়েছে। বাই চান্স যদি আবির লেগে যায় তাহলে ইনফেকশন হয়ে যেতে পারে। এটা জানতে না তুমি, নাকি জেনেও এই কাজগুলো করো যাতে টেনশনে টেনশনে আমার ব্লাড প্রেশার হয়ে যায়? আর হাতটা, ওটার ব্যথা কেমন আছে? ওইটুকুতে আর কত লাগে, সকালেই ফিট হয়ে গেছে। তোমায় বলেছিলাম না একটু ঘুমালেই ঠিক হয়ে যাবে। সেই তো, তুমি তো সব জানতে গামছাওয়ালা। তোমার মা তোমায় কি করে সহ্য করে বলো তো? এতক্ষণ ময়ূক স্বভাবসিদ্ধ শান্ত ভঙ্গিতে ছিল, হাসছিল। সৌরসেনীর কথাটা শুনতে ওর সেই হাসি ম্লান হয়ে আসে, কিন্তু কোনো উত্তর দেয় না।
ব্যাপারটা নজর এড়ায় না সৌরসেনীরও, কিন্তু আজ ও অন্য দিনের মতো থেমে যায় না। একটু পরে বলে, ময়ূক, কই কিছু বললে না তো? কি? এই যে শেষ প্রশ্নটা করলাম। আমার তো মা নেই। ময়ূখের কথা শুনে সৌরসেনীর হৃদয়ে হুল ফোটে। ও মুখ নিচু করে নেয়। আই এম সরি। ইটস ওকে, নো নিড টু বি সরি। আচ্ছা ময়ূক, তোমার বাড়িতে কে কে আছে? বাবা, ভাই বোন বা আর কেউ? আমি বাবাকে কখনো দেখিনি। আমি যে অরফানেজে বড় হয়েছি ওখানের ওয়ার্ডেন আমায় খুব ভালোবাসেন। কথা বলতে বলতে ময়ূখের মুখ উজ্জ্বল হয়ে ওঠে। একটু আগেই যে ওর চোখ কিছু মুহূর্তের জন্য ম্লান হয়ে গেছিল তা বোঝা যায় না। যদিও ওনার বয়স 70 হয়ে গিয়েছে, তা সত্ত্বেও উনি কিন্তু ইকুয়ালি লাইভলি। মা আমাকে খুব ভালোবাসেন। এখন তো আমি অরফানেজে থাকি না, কিন্তু প্রত্যেক শনিবার আমি মায়ের কাছে যাই। সৌরসেনীর মন ব্যথায় ভারাক্রান্ত হয়ে ওঠে। এত সুন্দর সতেজ একটি ছেলের জীবনে মা বাবার অস্তিত্ব নেই। এক মুহূর্ত ওর নিজের পরিবারের ছবিটা ভেসে ওঠে মনের মধ্যে। বাকিও ভাবতে পারে না। ময়ূখের সঙ্গে ওর পরিচয় বেশি দিনের নয়, কিন্তু এই কদিনে ও এই ছেলেটির যতটুকু সান্নিধ্য পেয়েছে কখনো ওর পারিবারিক জীবন সম্পর্কে জানতে চায়নি। কৌতূহল যে হয়নি তা নয়, প্রত্যাখ্যানের ভয়ে যে ওকে থামিয়েছে তাও নয়, কিন্তু এই ছেলেটির শান্ত নীরবতা আর মার্জিত স্বভাব যেন অলক্ষ্যে একটা গণ্ডি কেটে রেখেছে। তাকে ডিঙিয়ে যেতে পারেনি মেয়েটি, তবে আজ ও আর নিজেকে দমন করতে পারে না। তুমি তাহলে এখন কোথায় থাকো? অরফানেজ তো 18 বছরের পরে আর থাকা যায় না। আমি একটা মেসে থাকি। ময়ূক সৌরসেনীর দিকে তাকিয়ে হাসে। আমি জানি তুমি কি ভাবছো। ইটস ওকে, ইউ ডোন্ট হ্যাভ টু বি শাই। তুমি তো আমায় জিজ্ঞাসা করতেই পারো। এটা এমন কোনো বড় ব্যাপার নয়। অ্যাকচুয়ালি আমাদের অরফানেজে ছোটবেলা থেকে বিভিন্ন স্কিল শেখানো হয়, যাতে আমরা একটু বড় হলে নিজেদের পায়ে দাঁড়াতে পারি। কিন্তু আমি সেভাবে হাতের কাজ কিছুতে এক্সপার্ট নই, একমাত্র গান গাইতে পারি। আর পড়াশোনায় একটু আদ্রু ভালো ছিলাম আমি ছোট থেকেই, তাই প্রথম দিকে বাচ্চাদের যে অংশটুকু ছিল তার দায়িত্বে ছিলাম। আশ্রমের ছেলেদের সেকশনটা অনেক দূরে, ওদের যে স্কুল আছে আমি ওখানেই পড়াই। কলেজে ওঠার পর থেকেই পড়াই। ওখান থেকে যা পাই আমার নিজের জন্য এনাফ, আর বাকিটুকু পড়াশোনার মধ্যে চলে যায়, তাই খুব একটা অসুবিধা হয় না। ময়ূখের স্বরে কোনো প্রকার দৈন্যতা নেই, বরং খুব স্বাভাবিক। এটাই ওর প্রতিদিনের জীবন। এর থেকে যে কখনো অন্য কিছু হবার সম্ভাবনা ছিল তার বিন্দুমাত্র লেশ ওর স্বরে নেই। বরং এইটাই যেন সবচেয়ে স্বাভাবিক। সৌরসেনী ময়ূখের মুখের দিকে কিছুক্ষণ চেয়ে থাকে। ওর কথার প্রেক্ষিতে আর কিছু জিজ্ঞাসা করে না। কিছু সময় পরে মেয়েটি বলে, আজ সকাল থেকে তোমার একটাও গান শুনিনি, শোনাও না একটা। ময়ূখ আর কোনো প্রসঙ্গান্তরে যায় না। শুনতে শুনতে অন্য জগতে বিভোর হয়ে যায় সৌরসেনী। সুর থেমে গেলেও অনেকক্ষণ পর্যন্ত গানের আবেশ ওদের দুজনের মধ্যেকার নিস্তব্ধতাকে সরব করে রাখে। ময়ূক, তোমার একটা কথা জিজ্ঞেস করব, ঠিক ঠিক উত্তর দেবে? সৌরসেনীর গলা যেন কোন সুদূর প্রান্তের, কিন্তু এই স্বর যে এড়িয়ে যাওয়ার নয় তা অতি বেখেয়ালি শ্রোতাও স্বীকার করবে। কি? একটু আগে তুমি বলছিলে তুমি জানতে আমি আসব, কি করে শিওর হলে? আমি তোমার কে হই যে এতখানি নিশ্চিত হতে পারলে? ওরা এতক্ষণ পাশাপাশি বসে কথা বলছিল। মেয়েটির দিকে সরাসরি তাকায়নি ময়ূখ। এই প্রশ্নে সহসা ও সৌরসেনীর মুখের দিকে তাকায়। ওর কালো উজ্জ্বল জ্যোতিপূর্ণ চোখ দুটি স্থির হয়ে যায় সৌরসেনীর গৌরবর্ণ মুখের ওপর। ও কিছুক্ষণ থেমে উত্তর দেয়, বন্ধু, খুব ভালো বন্ধু, আ ভেরি গুড অ্যান্ড ফেথফুল ফ্রেন্ড। কথাগুলি এমন কিছু না, অথচ সৌরসেনী কেঁপে ওঠে যেন এক মুহূর্তে। এই অন্তর্মুখী ছেলেটির জীবন এতটাই নিজ পৃথিবীতে ব্যস্ত থাকে যেখানে তার নিজের অনুমতি ব্যতীত একটা
একটা পাতা পর্যন্ত স্বয়ং প্রবেশের অধিকার নেই। তার মুখ থেকে এই কথাগুলি যে কতটা গভীর হতে পারে ভেবে সৌরসেনীর গায়ে কাঁটা দিয়ে ওঠে। ময়ূক ওকে এতখানি গুরুত্ব দেয়? ও খুব ভালো করে জানে ময়ূক মানুষকে কিংবা কোনো বস্তুকে গুরুত্ব দেয় না জীবনে। ও সেই সুযোগই দেয় না কাউকে। অথচ মাত্র কয়েকদিনের নিভৃত আলাপ পরিচয়তায় ছেলেটি ওকে নিজের জীবনের এতখানি সম্মান আর বিশ্বাসের জায়গায় বসিয়েছে। সৌরসেনীর মনে হয় ও কি আদেও এই বিশ্বাসের উপযুক্ত? সৌরসেনী যখন মৃগাঙ্ককে বলেছিল ওর আরেকটি বন্ধু আসবে কিনা তার নিশ্চয়তা নেই, তখনও একেবারেই ভুল বলেনি। হাজারদুয়ারি আসার পরিকল্পনা স্থির হয়ে গেলে সৌরসেনীর মনে উঁকি দিয়ে গিয়েছিল ময়ূখের নামটা। ব্যাপার আর কিছুই না, দিন দিন ওর মধ্যে বেড়ে চলা ছেলেটিকে জানার কৌতূহল আর তার সঙ্গে ওর সাথে সময় কাটানোর ইচ্ছে। ময়ূখ কারোর সঙ্গে মেশে না সেরকম, কিন্তু বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ব্যক্তিত্বময়ী মেয়ে সৌরসেনীর সঙ্গে ওর বন্ধুত্ব রয়েছে। ব্যাপারটা রাষ্ট্র হতে খুব বেশি সময় নেয়নি, এই নিয়ে কানাঘুষোও হয়। কিন্তু ময়ূখ বরাবরের মতো নিরুত্তাপ এইসব বিষয়ে। ও স্বাভাবিক ক্লাসে আসে, মনে হলে ওর স্বভাবসিদ্ধভাবে কয়েকটি কুশল মঙ্গল জিজ্ঞেস করে পাশের সহপাঠীকে, আবার বাড়ি চলে যায়। আগে লোকজন ময়ূককে গুরুত্ব দিত না, কিন্তু একটা ঘটনার পর আলোচনার সরগরম বিষয়বস্তু হিসেবে ওর গুরুত্ব অনেকেই স্বীকার করে নিয়েছে। কিন্তু ময়ূক যেন এইসবের অনেক ঊর্ধ্বে। ওকে সমালোচনা, বাঁকা কথা কিছুই স্পর্শ করতে পারে না। ও বোধহয় জানতেও পারে না। বাস্তব দুনিয়ায় থাকা সৌরসেনী সবটুকু নির্বিকারভাবে এড়াতে পারে না। ওর দিকে পুরুষ সহপাঠীর কটাক্ষ অথবা সাধারণ দুটো বাঁকা কথা ওর কানে আসে। ওকে শুনিয়েও বলা হয় কিছু কথা। সৌরসেনী মনে মনে উষ্ণ হয়ে ওঠে, কিন্তু পরবর্তীতে নিজেকে সংযত করে নেয়। কোনো জোরালো প্রতিক্রিয়া দেয় না, মুখেও কিছু বলে না। ওর নীল চোখের স্থির দৃষ্টি যথেষ্ট হয় বাকিদের গুটিয়ে যাওয়ার জন্য। এরই মধ্যে মেট্রোর ঘটনাটা সুমনার কল্যাণে লোকমুখে রটে গিয়েছে সহপাঠী মহলে। সৌরসেনীর সৌন্দর্য হোক, ব্যক্তিত্বই হোক, বা ওর প্রতিপত্তিশালী পরিবারের সন্তান হওয়ার কারণেই হোক, কোনোদিনই মেয়েটির সামনে বা পাশে ওকে ইঙ্গিত করে কথা বলার সাহস হয় না কারো। লোকের ক্ষোভ, দেশ আর ঘৃণার দৃষ্টির সঙ্গে মেয়েটির পরিচয় হয়েছে, কিন্তু এই প্রথম অন্যের অবজ্ঞা আর কুরুচিকর ইঙ্গিত ভিতর ভিতর ওকে জ্বালিয়ে তোলে। কিন্তু যতবার ময়ূখের দিকে তাকায়, ওর হাসিটা দেখে বাকি সবকিছু ভুলে যায় সৌরসেনী। বাকি দুনিয়ার মতামতের প্রতি নিষ্ক্রিয় হয়ে যায় ওর মন। এরপরই একদিন বিকেলের দিকে ময়ূখ আর সৌরসেনী কুমোরটুলি ঘাটের কাছে বসেছিল। সাধারণ কথাবার্তা, খুনসুটি চলছিল। ময়ূখ খুব বেশি কথা বলে না, কিন্তু সুযোগ এলে মাঝে মাঝে এমন একটা কথা বলে যে সৌরসেনী হয় খচে যায়, না হয় ওই রকম একটা প্রতিক্রিয়া দেয়। সেদিনও এরকমই একটা কথায় দুজনের বাদানুবাদ চলছে, তখনই একটা চমক আসে। বারে বারে গুগু তুমি খেয়ে যাও দান, এইবার এইবার একেবারে হাতে নাতে ধরেছি। পিছন থেকে পিঠের ওপরে দুম করে পড়া চাপ্পড় আর সুপরিচিত একটা গলা কানে আসতেই চমকে ওঠে সৌরসেনী আর ময়ূখ। ওদের পিছনে দাঁড়িয়ে রয়েছে তমাল আর সুমনা। পিঠের ওপর চাপড়টা সেই ব্যক্তিনীর কল্যাণেই। আমাদেরকে ডব মেরে এভাবে প্রেম করা হচ্ছে? হ্যাঁ, কি না ইম্পর্টেন্ট ক্লাস। হ্যাঁ রে সেনা, তুই এভাবে কবে থেকে টুপি পড়াতে শিখলি? ছি ছি, আর আমারও মটকায় জং ধরেছে। বললো ক্লাস আছে আর বেমালুম বিশ্বাস করে নিলাম। সন্দেহ হলো না। তোর মটকায় গোবর আছে সবাই জানে, এই তুই সরতে এখান থেকে। তমাল টেনে সৌরসেনীর কাছ থেকে সুমনাকে সরিয়ে দেয়। এই সেনা, আমরা তো তোর বেস্ট ফ্রেন্ড, বল এই তোর প্রতিদিনের প্র্যাকটিস, লেট হলে নাকি মিস হয়ে যাবে। উফ, তুই ইডিয়েট, এসব বুঝবি না। এখন তো প্র্যাকটিসই চলছিল, গঙ্গার ধারে বসে মাউতর গান। আর সুমনা ইচ্ছে করে টান দেয় কথাটায়। ওর গলা খাঁকারির কারণে বাকি উজ্জ্বটুকুর ইঙ্গিত বুঝতে বেখেয়ালি ময়ূখের পর্যন্ত বুঝতে অসুবিধা হয় না। আর এখনই খুব সম্ভব এই প্রথম ছেলেটির মুখেও লজ্জার আভা দেখা দেয়। কিন্তু তা ভোরের আলোর মতোই এত নতুনত্ব আর সতেজ অম্লানতায় ভরা যে ওকে দেখে উপস্থিত সকলের মনে মনে সত্যিকারের অকৃত্রিম প্রশ্রয়ের আবেশ ভরে ওঠে। আর চোখে সৌরসেনী প্রিয়তমের এইটুকু খাঁটি আবেগের পরিস্ফুটনের দৃশ্য সুখ নিতে ভোলে না। বন্ধুদের মাঝে সৌরসেনী এখনো চুপ, ওদের থামানোর চেষ্টা করেনি। অবশ্য বাকি দুজন সেই অবকাশও দেয় না।
তমাল বলে চলে। আমার শালা আগেই সন্দেহ হয়েছিল আমাদের সেনার কথাবার্তা চলন একটু বদলে গেছে, কিন্তু কেস যে এই লেভেলে সে তো ভাবাই যায় না। তুই মরকট, তোর চিরকাল চোর ধরার পরে মনে হয় তুই ওকে আগে সন্দেহ করেছিলি, কিন্তু আমি আগে ঠিকই ধরেছিলাম। ইউনিভার্সিটিতে বলেইছিলাম গুরু কেস গোটালা। এ বসে বসে আর চোখে দেখা, একজন একদিন ক্লাসে না এলে সহজ কোয়েশ্চেনের ভুলভাল আনসার দেওয়া। বেফাঁস কথা বেরিয়ে যাচ্ছে দেখে সৌরসেনী মনে মনে প্রমাদ গোনে। ও ছদ্ম গাম্ভীর্যে বলে, এই অনেকক্ষণ ধরে তোরা উল্টোপাল্টা কথা বলে যাচ্ছিস, কিন্তু আমি কিছু বলছি না মানে এই না বলতেই থাকবি। কিন্তু বন্ধু তো থামবার পাত্রী নয়, সে ওকে পাত্তাই দেয় না। ওরকম সিরিয়াস মুখ করে লাভ নেই সোনা, আমরা কিন্তু আসল কেসটা ধরে ফেলেছি। ভাগ্যিস আজ এসেছিলাম। যাই বলিস, এই মালটা এমনি কাজে না এলেও আজ ওর গঙ্গার ধারে বসে চুমু খাওয়ার শখে এই প্রথম কাজের কাজ কিছু হয়েছে। হ্যাঁ, আমি কিন্তু সবসময় কাজের কথা বলি, তুই অকাজের, তাই শুনতে পাস না। প্রেমিকের কথা শুনে সুমনা মারমুখী হয়ে ওঠে। যদিও শেষ পর্যন্ত পিঠে দুম করে কিল বসানো ছাড়া আর কিছু করে না সে। আর ঘাটটাও দেখেছিস তো, সচরাচর কেউ এখানে আসে না। সত্যি সে না, তোকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি আর তুই আমাদের থেকে বেমালুম চেপে গেলি। হ্যাঁ, তোর জন্য এই মরকটটা একদিন বেকার বেকার মার খেয়ে গেল। বেটা আমায় বলছিল সেদিন সেনার মধ্যে কোনো ঘাবলা হচ্ছে, ভালো করে লক্ষ্য কর। আর আমি শুধু শুধু ওর সঙ্গে ঝগড়া করলাম, বুক ফুলিয়ে বললাম আমাদের সেনার কিছু মনে হলে নিশ্চয়ই আমাদের বলবে, এ হতেই পারে না। আর এখানে তো দেখছি আলাদাই গল্প। তুমি তো আলাদাই লেভেলে না গুরু। তমাল ময়ূখের কাঁধে হাত দিয়ে বলে, ডুবে ডুবে জল খাচ্ছ, আর আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করছি। ময়ূক এসব করতেই পারে না, ও একেবারে অন্য জগতের বাসিন্দা। সুমু আমাকে আগেই বলেছিল, আর আমি ওকে শুধু শুধু কুচুটে বলে ঝগড়া করলাম। তা তোর মাউতর্গানের কামাল আছে ভাই, হ্যাঁ, না হলে কি না একেবারে সোজা সৌরসেনী চ্যাটার্জি। ময়ূক প্রথম থেকেই চুপ ছিল, এই প্রথম ও মুখ খোলে। ওর মধ্যে কোনো বনিতাও নেই, প্রাথমিক লজ্জাও কেটে গেছে কোন কালে। একেবারে স্বাভাবিক স্বরে বলেও, তমাল, তোর তো বিকেলের দিকে কম্পিউটার ট্রেনিং ক্লাস থাকে। আগের দিন কাকু তো সেইটাই বলছিলেন, কাকুর অফিস তো এইদিকেই। তুই তো এই জন্যই এদিকে আসতে চাস না। মনে আছে আমি একদিন তোকেও বলেছিলাম, তুই বললি কাকু আছেন তাই এদিকে আসবি না। আর আজকে যে এতক্ষণ আছিস, কাকু কিন্তু বলেন উনি শনিবার করে বাড়ি ফেরার পথে এই গঙ্গার দিকেই আসেন। তমাল এতক্ষণ হাসি খুশি ছিল, কিন্তু বাবার নাম শোনা মাত্র ওর মুখ বিবর্ণ হয়ে যায়। এই মানুষটিকেও দুনিয়ায় যত ভয় পায়, আর কাউকে তত ভয় পায় না। রাতে খাবার টেবিলে বসে একটা বাড়তি শব্দও উচ্চারণ করে না, শুধু প্রশ্ন করলে তার উত্তরটুকু দেয়। জলের গ্লাসের শব্দও করে না। ময়ূক কথাটা বুঝেই বলেছে, তবে তমাল একেবারেই বাবাকে ভয় পাওয়াটা মুখের ওপর দেখাতে চায় না। তো কি হয়েছে, বাবা আসবে তো, আমি কি বাবাকে ভয় পাই নাকি? তমাল অন্যদিকে মুখ ফিরিয়ে কথাটা বলে, তবে ওর মুখের অবস্থা দেখে সকলেই মুখ টিপে হাসে, এবং সেটা দেখে তমালের মুখ হারি হয়ে যায়। এই জন্যই বলে হাতি কাদায় পড়লে চামচিকেতেও লাথি মারে। তুই আর হাতি? তুই আবার হাতি হলি কবে থেকে? চিরকাল তো পিঁপড়েই রয়ে গেলি, সেই স্কুল লাইফ থেকেই। সুমনার করা মস্করায় এবার সকলে সরবে হেসে ওঠে, তবে ও কিন্তু এখানেই থামে না। ময়ূক, তুমি ভাই কিন্তু আচ্ছা চালু চিজ আছো। মুখ দেখে কিছু বোঝা যায় না, তবে ওর বাবার কথা শুনে পা কাঁপে। আমার কিন্তু কাঁপে না, আমি সবটা জেনে তবেই নড়বো এখান থেকে। সেনার তুমি এখানে একসঙ্গে, কেসটা কি? তুমি যেমন ভাবছো আমাদের মধ্যে তেমন কিছুই নেই। আমি এখানে যেমন আসি, সৌরসেনীও তেমনই আসে। দুজনে একসঙ্গে থাকলে আমরা কথা বলি। ময়ূখের স্বরে কোনো অস্পষ্টতা নেই, ওর গলার স্বরও রুক্ষ না। এটাই সবচেয়ে স্বাভাবিক কথা, কিন্তু কথাটা শোনা মাত্র সৌরসেনীর ভেতরটা কেমন খালি খালি লাগে। ওর এই ক্ষণিকের অভিব্যক্তি চোখ এড়ায় না প্রিয় বান্ধবীটির। যদিও সুমনা এই বিষয়ে কিছু বলে না, ময়ূক এক পলক সৌরসেনীর দিকে তাকায় মাত্র। সৌরসেনী তোমাদের থেকে কখনো কিছু আড়াল করতে পারে? এটা তুমি ঠিক বলেছ। আমাদের সেনা যতই চেষ্টা করুক, আমাদের থেকে কিছু আড়াল করতে পারবে না। সুমনা প্রিয় বান্ধবীর কাঁধটা জড়িয়ে ধরে। ময়ূক ওর হাত ঘড়িতে সময় দেখে নেয়। আমার টাইম হয়ে গেছে, এবার আমাকে উঠতে হবে। তোমরা এনজয় করো, আবার পরে কথা হবে ফর শিওর।
ময়ূখের অনাড়ম্বর অথচ স্পষ্ট ব্যক্তিত্ব সহসা কেউ এড়াতে পারে না, তাই ওর সঙ্গে সব রকম মশকরাও করা যায় না। বিশেষত কিছুক্ষণ আগে সৌরসেনীর মুখের দিকে তাকিয়ে কি একটা হিসেব অসম্পূর্ণ লাগলেও সুমনাও আর এই বিষয়কে বেশি ঘাঁটায় না। ও হেসে উত্তর করে, হ্যাঁ নিশ্চয়ই ময়ূক, তবে এরপর একদিন সবাই মিলে আড্ডা দেবো খন। তখন কিন্তু না বললে বাহানা দেখালে চলবে না। আমরাও তো দেখি যে মারকুটের রানীকে পর্যন্ত এরকম গঙ্গার ধারে নিয়ে চলে এসেছো। শেষের কথাগুলো সুমনা সৌরসেনীর চোখে চোখ রেখে বললেও সৌরসেনী চোখ সরিয়ে নেয়। যদিও সামনের ব্যক্তিটির নিষ্পৃহতার গতি প্রকৃতিও ওর বুঝতে অসুবিধা হয় না একটু। শিওর সুমনা, একদিন আমরা সবাই বসে বসে খুব আড্ডা দেব। ময়ূক ওর উজ্জ্বল চোখ দুটি সৌরসেনীর মুখের ওপর রাখে। ওর স্বরে কোনো অস্পষ্টতা নেই, দুটি স্বল্প পরিচিত মানুষের সামনে থাকার বিব্রত ভাবও নেই। আসছি সৌরসেনী, সাবধানে ফিরো। আবার পরশুদিন দেখা হবে। সেই দিন তোমাকে ওই সুরটা শোনাবো যেটা তুমি শুনতে চেয়েছিলে। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা প্রেস করে রাখুন।